সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1139তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরের চট্টগ্রামের ভাই ইউসুফের জীবনের হৃদয় কাঁপানো, তাজ্জব এবং আধ্যাত্মিক টাইপের এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল মৃত্যুর 14 বছর পরেও কবরে জিগির করে এই নারী। এই গল্পটা এরকম একটা গল্প, প্রিয় বন্ধু, আপনি বিশ্বাস করেন এই গল্পটা পড়ার পরে আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। আমার এখনও মনে হচ্ছে আমার বুক কাঁপছে। এরকম একটা গল্প আমি অনেক গল্প রেকর্ড করেছি এই পর্যন্ত, কিন্তু এই গল্পটা সত্যি আমাকে তাজ্জব করেছে। ভীষণ আধ্যাত্মিক টাইপের এক ধর্মীয় বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই ইউসুফের জীবনের এই গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ইউসুফকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইউসুফ হোসেন। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট একটা বোন। আমরা টোটাল 1 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে করা কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আসলে নিম্ন মধ্যবিত্ত বলা চলে না, আমার কাছে মনে হয় আমাদের পরিবারটা উচ্চ মধ্যবিত্ত হবে। আমার বাবা পেশায় একজন মাদ্রাসার শিক্ষক। আমাদের এলাকাতে একটা মাদ্রাসা আছে এবং ওই মাদ্রাসায় আমার বাবা একজন আরবি শিক্ষক। ছোটবেলা থেকে আমি দেখে আসছি আমার বাবা প্রচুর পরিমাণের একজন ধর্মপ্রিয় মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে এবং দিনের পথে চলে এবং ধর্মীয় একজন ব্যক্তি হিসেবে আমার বাবা আমাদের এলাকাতে অনেক পরিচিত একজন মুখ। বিভিন্ন অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমার বাবাকে দাওয়াত করা হয় এবং আমার আব্বা ওই ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে যেত। ছোটবেলা থেকে আব্বু আমাকে সাথে করে এই ধর্মীয় কাজগুলো করতো। 5 ওয়াক্ত নামাজে আমাকে নিয়ে যেত এবং বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে আমাকে সাথে করে নিত। তাই ছোটবেলা থেকে আমি নিজেও একজন ধর্মপ্রেমী মানুষ ছিলাম। আস্তে আস্তে করে আমার আব্বুর আঙুলে ধরে আমার বেড়ে ওঠা। একটা পর্যায়ে আমি যখন মোটামুটি একটু বড় হই, আমার বাবা যে মাদ্রাসায় শিক্ষকতা করে ওই মাদ্রাসায় আমার বাবা আমাকে ভর্তি করে। বাবা আর আমি একসাথে মাদ্রাসায় যাইতাম। আমি আব্বার সাইকেলের পিছনে কেরিয়ারে বসে থাকতাম। আব্বা সাইকেলে প্যাডেল মেরে আমাকে মাদ্রাসায় নিয়ে যেত এবং যথাযথ সময় মাদ্রাসার ছুটি হলে পরে আব্বু আমাকে সাথে করে নিয়ে আসতো। আমাদের ওই এলাকার আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতাম ওই মাদ্রাসার সমস্ত শিক্ষকরা আমাকে অনেক বেশি ভালোবাসতো, কারণ আমিও একজন শিক্ষকের ছেলে। এভাবে আমার দিন রাতগুলো কাটতেছিল। এরকম করতে করতে মোটামুটি আমি প্রায় অনেকটাই বড় হয়ে আমি তখন ক্লাস 9-এ পড়ি। তো ক্লাস 9-এ পড়া থেকে আমার জীবনে এই ঘটনাগুলো শুরু হয়। আমি যখন ক্লাস 9-এ পড়ি, একদিন হচ্ছিল কি, মাঘ মাসের প্রচণ্ড রকমের তুফান হচ্ছিল এবং এত বেশি তুফান হচ্ছিল যে তুফানে মনে হয় যেন আমাদের ঘর বাড়িগুলো ভেঙে যাবে। এরকম একটা অবস্থা। আব্বা আম্মা এক রুমে ঘুমাতো, আমি আমার দাদির সাথে ঘুমাইতাম। আমি দাদিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি, কিন্তু মনে হচ্ছে আমাদের ঘর বাড়িগুলো তুফানে নিয়ে যাবে। এমন একটা অবস্থার মধ্যে আমার আব্বু তখন ঘর ভেঙে যাওয়ার ভয়ে ঘর থেকে বের হলো এবং বের হয়ে আব্বা ঘরের উঠানে গিয়ে উচ্চ সুরে আল্লাহ আকবার বলে আব্বু আজান দিল। এবং আব্বু যখন আজান দিল, আজান দেওয়ার পরে এত জোরে আজান দিয়ে আব্বু ঘরে এসে আমাদেরকে ডাকাডাকি শুরু করলো, আমাকে আর আমার দাদিকে। বলে, ইউসুফ বেরিয়ে আয় তো দাদিকে নিয়ে। আমি প্রথমে মনে করলাম যেহেতু আমার আব্বু এরকমভাবে তুফান হইতেছে, মনে হয় আমাদেরকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবে। এইটা মনে হয় আব্বু আমাদেরকে এজন্যই ডাকতেছে। এইটা মনে করে আমি তখন আব্বুর ডাকে আমরা রুম থেকে বের হই, আমি আমার দাদিকে নিয়ে। এবং রুম থেকে বের হলে পরে আমার আব্বু তখন আমার দাদিরে বলতেছে, মা দেখেন তো কী হচ্ছে এটা। এই বলে আমার দাদিকে তখন ডাক দেয়। আমার দাদি আমার আব্বার রুমে যায়। আব্বা রুমে গিয়ে দেখতে পায় আমার মা কোরআন তেলাওয়াত করতেছে। এবং কোরআন তেলাওয়াতে যে কণ্ঠস্বরটা, ওই কণ্ঠস্বরটা কোনো মানুষের আপনার কোনো মহিলার কণ্ঠস্বর না, একটা পুরুষের কণ্ঠস্বরের মতো আমার আম্মু বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আমার দাদি এটা দেখে আমার আব্বাকে বলতেছে যে অবস্থা দেখে তো ভালো মনে হচ্ছে না, আমার কাছে তো ভালো লাগতেছে না, একটা কাজ কর, তুই দোয়া পড়তে শুরু কর। আমার আব্বু তখন বলল যে আমার আব্বু আবার একটু ধর্মীয় আপনার ওই যে দোয়া দরুদ ওই বিষয়গুলো ভালো জানতো। আমার আব্বু তখন দোয়া দরুদ পড়ে আমার আম্মাকে ফু দিতে থাকে। একটা পর্যায়ে আমার আম্মু আমার আব্বুর দিকে তাকিয়ে বলে, একজন পুরুষের কণ্ঠ নিয়ে বলে যে আমাকে এইভাবে চলে যাওয়ার জন্য বলিস না, আমি তোর বউর ক্ষতি করার জন্য আসিনি, আমি তোর বউয়ের উপকার করার জন্য এসেছি।
আমার আব্বু তখন বলল, আপনি যেই হন আপনি চলে যান, প্লিজ আপনি চলে যান। এরকম করে আমার আব্বু যখন দোয়া দুরুদ পড়তে শুরু করলো, একটা পর্যায়ে আমার মা ওই জায়গায় জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার আম্মার যখন জ্ঞান ফিরল, তখন আমার আম্মু আগের ওই অতীতের কোনো কথায় আমার আম্মুর আর মনে নাই। আমার আব্বু তখন এগুলা বলে, আম্মু তখন আর কোনো কিছুই বলে না। এরপরেই না আমার আম্মুর মাঝে কেন জানি মানে কেমন জানি একটু ব্যতিক্রম ধর্মী আমার আম্মুর মাঝে শুরু হয়েছে। বিষয়টা এরকম, আম্মু নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু এরপরও সবার সাথে চলাফেরা করতো, মোটামুটি বাড়ির বাইরে যাইতো, সবার সাথে মিশতো, এরকম একটা মানুষ ছিল। কিন্তু সে রাতের ঘটনার পরে আমি খুব খেয়াল করে দেখলাম যে আমার মা জানি কেমন হয়ে গেছে, কারোর সাথে খুব বেশি একটা মিশে না এবং সবার কাছ থেকে একটু দূরে দূরে থাকে, মানে কেমন জানি একটা ঘরের মধ্যে বন্দি থাকে। এবং আম্মু তো ধর্মীয় ব্যক্তি ছিল, সেটা তো ছোটবেলা থেকে দেখে আসছিলাম, কিন্তু এখন একটু কেমন জানি একটু ব্যতিক্রম ধর্মী মনে হচ্ছে। ব্যতিক্রমটা হচ্ছে ঠিক এরকম, এখন জানি আম্মু কেমন সারাক্ষণই কোরআন তালাওয়াত করতে থাকে, সারাক্ষণই কোরআন তালাওয়াত করে, এবং আমার আব্বু বুঝে যে আমার আম্মুর সাথে কিছু একটা হচ্ছে। এরপরেও আমার আব্বু আব্বুর মতো করে দোয়া দরুদ পড়ে আমার শরীর বন্ধ করে, আমাকে যথেষ্ট পরিমাণের শরীর বন্ধ করে আমার আব্বু আব্বুর সাথে রাখতেছে। এরকম করে সময়গুলো চলতেছে। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, আমার আব্বু সকালে একটু অসুস্থ ছিল। আমি তখন মোটামুটি বড়ই আছি, অনেকটা বড় হয়ে গেছি, বুঝছেন আপনি 9-10-এ পড়ি, কয়েকদিন পরে হয়তো দাখিল পরীক্ষা দিব, এইরকম একটা অবস্থার মধ্যে পরে আমার আব্বুর শরীরটা ভালো ছিল না, এবং শরীর ভালো না থাকার কারণে আব্বু আর আমার সাথে মাদ্রাসায় গেল না। আমি ওই দিন একাই মাদ্রাসায় গেছি। তো এখন মাদ্রাসায় যাওয়ার পরে প্রায় মাদ্রাসার ক্লাস শুরু হয়ে গেছে 11টার দিকে। ওই সময় আমাদের হুজুর এসে আমাকে ডাকতেছে যে ইউসুফ একটু বাড়িতে যাও। তা আমি বললাম যে কী হয়েছে হুজুর? বলে বাড়িতে যাও, বাড়িতে একটু সমস্যা হয়েছে তোমার। তো আমি বললাম কী সমস্যা? আমি তখন ভাবলাম যে আমার আম্মুর কোনো সমস্যা হলো কিনা, কারণ বেশ কয়েকদিন ধরে আম্মুর মাঝে একটা খারাপ জিনিস আসতেছে, নাকি এটা কোনো কিছু করলো, এটা মনে করলাম। পরে আমাকে বলতেছে তুমি বাড়িতে যাও। তা আমি তখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। এখন বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে অনেকেই আমাদের বাড়ির সামনে হাঁটাহাঁটি করতেছে। আমি বললাম কী হয়েছে? বলে তোর আব্বু অসুস্থ। তা আব্বু অসুস্থ কেন? পরে বাড়িতে গেলাম, দেখলাম যে আব্বুরে বারান্দার মধ্যে শোয়াই রাখছে, মানে ডাক্তার আসছে, আব্বুর মাথা ফাটাই ফেলছে, আব্বুর মাথার মধ্যে সেলাই করা হয়েছে, এরকম একটা অবস্থা। পরে মারে জিজ্ঞেস করলাম যে মা কী হয়েছে আব্বুর এরকম কেন? বলে আমার আম্মু বলতেছে শামসু মেম্বরে তোর আব্বুর মাথা ফাটাই দিছে। তো শামসু মেম্বার হচ্ছে আমাদের পার্শ্ববর্তী মানে বাড়ির একজন মানুষ, উনি আগে মেম্বার ছিল, মানে প্রাক্তন মেম্বার, বর্তমানে না। তো আমাদের একটা জমি আছে, আমাদের আসলে খুব মানে বেশি জমি নাই, অত বেশি জমি নাই, তা মোটামুটি একটা জমি আছে, জমিটা অনেকটা বড়। তো এই জমির পাশেই হচ্ছে এই শামসু মেম্বারের একটা জমি আছে। এই আমাদের অনেকটা জমি উনি দখল করে নিয়ে গেছে বিভিন্নভাবে, অনেক আগে, বহু বছর আগে। তো এটি নিয়ে আমার আব্বুর সাথে ওনার কথা কাটি হইতো। তো আব্বু যেহেতু ওই দিন অসুস্থ ছিল, আব্বু মাদ্রাসা না গিয়ে আব্বু ভাবছে যে ওই মানে জমিতে যাবে, জমিতে গিয়ে আব্বু কাজ করতেছে। তো কাজ করতেছে দেখে ওই আপনার শামসু মেম্বারের কাজের লোকেরাও ওই পার্শ্ববর্তী জমিতে কাজ করে। তো কথায় কথা আমার আব্বু বললো আর কি যে দেখেন এই জমিটার অনেকটা মানে আমি পাই, মানে আমার জমিটার অনেক অংশে এই শামসু মেম্বার ভোগ করে নিয়ে গেছে। এইটা ওইটা যে বদলা যারা দেয় না, গ্রামের বদলা, ওদেরকে মনে হয় বলছে। তো ওরা মনে হয় কেমনে কেমনে শামসু মেম্বার যখন জমির কাছে আসছে, আসার পরে শামসু মেম্বারে বলে দিছে যে উনি আপনার সম্বন্ধে এটা বলছে। এটা নিয়ে তখন আমার আব্বুর সাথে ওখানে তর্কাতর্কি লেগে যায়, এবং তর্কাতর্কি একটা পর্যায়ে আমার আব্বুর গায়ে উনি তখন হাত তোলে, মানে আমার আব্বুকে মারে। এবং মারলে পরে ওইখান থেকে কেউ একজন সম্ভবত ওই মাদ্রাসায় গিয়ে হুজুরিকে বলে যে এই ঘটনা দেখলাম ইউসুফের বাবারে মারছে। সে মনে হয় সম্ভবত সেখান থেকে হুজুর শোনে। পরে আমি বাড়িতে আসলাম, আসার পরে আমার আম্মা তো আগের মতো একটু অ্যাবনর্মাল হয়ে আছে। আমার দাদি তখন বলতেছে যে এখনই মামলা দিয়ে দে, এই রক্তাক্ত শরীর নিয়ে মামলা দিলে এটা একটা উচিত শিক্ষা হবে। তো আমার আব্বু তো অসুস্থ। এরপর আমার আব্বু আমারে বলতেছে যে ইউসুফ মাথা ঠান্ডা কর, পাগলামি করিস না, আসলে এই মেম্বারের সাথে আমরা আইন দিয়া প্রশাসন দিয়া পারবো না, ওনার অনেক বড় বড় জায়গায় হাত আছে, অনেক বড় বড় লোকদের সাথে ওনার সম্পর্ক, আমরা আসলে কোনো কিছু করতে পারবো না। বাবা এসবের দরকার নাই, তুই আল্লাহরে ডাক, আল্লাহই বিচার করবো, আমাদের একমাত্র বিচারকারী হচ্ছে আল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে বিচার দিই, তিনিই বিচার করবে। তো আমি তখন এটি নিয়ে পড়ে রইলাম। তো আর এই বিষয় নিয়ে আর আমার আম্মুর সাথে বা এই সাথে শামসু মেম্বারের সাথে আমার ফ্যামিলির সাথে আর কোনো কথাবার্তা হলো না। বিষয়টা ওখানেই মোটামুটি অনেকটা চুপ হয়ে গেলাম। এবং এরপরে যেটা দেখা গেল যে এর কিছুদিন পরে মানে এইভাবে মানে সম্পর্কটা চলতেছে বা এইভাবে ঘটনাগুলো সামনের দিকে যাচ্ছে। তো শামসু মেম্বারের একটা মেয়ে আছে, নাম হচ্ছে সাবিনা। তো সাবিনা আমাদের মাদ্রাসায় পড়াশোনা করে, ও আমার 2 বছরের জুনিয়র, অনেকটা ছোট আর কি। তো মাদ্রাসায় গেলে আমি সাবিনারে বলি যে সাবিনা
তোমার আব্বা যে কাজটা করছে এই কাজটা মোটেও ভালো করতেছে না। উনি মেম্বারিও করছে অবৈধভাবে মেম্বার উনি হয়েছে, মানে উনি আসলে পাশ করে মেম্বার হয় নাই। এলাকার সব লোকেরা বলে যে উনি যে মানে আমাদের যে অফিসার ছিল, যিনি ভোট গণনা করেছে, যিনি ভোটার দায়িত্বে ছিলেন, ওই স্কুলের অফিসারকে উনি টাকা দিছে, টাকা দিয়ে উনি ভোট কিনে নিছে। এরকমভাবে অনেকেই হচ্ছে মানে কথাবার্তা বলে। যাই হোক, আমরা ওইগুলো মানি না বা এগুলো নিয়ে আমরা কোনো কথা বলি না। তো আমি সাবিনের সাথে অনেক কিছু বলি, এই সাবিনারে বলি, সাবিন এসে ওর বাবার কাছে বলে। এই বলার পরেই একদিন ওর বাবার কাছে বললে পরে ওর বাবা আমার আব্বুকে আবার মারার জন্য আসে। সেদিন আমার আব্বুরে না পাইয়া আমার আম্মুকে অকথ্য ভাষায় গালাগালি করে যায়। এবং আমার আম্মু তখন কি যেহেতু আমার আম্মুর সাথে আম্মুর নামে এইভাবে গালাগালি করছে, আমার আম্মু তো আর আমার আব্বুর মতো না। আম্মু তখন মানে একটু রেগে গেছে যে এইভাবে আমার গালাগালি করলো। আম্মু তো পর্দা করতো ওই সময়, অনেক বেশি পর্দা করতো। এরপরে আমার আম্মু তখন কী করলো, আমি বাড়িতে আসছি পর আমার বললো তোর নানা বাড়ির খবর দে, তোর নানারে খবর দে। তো আমার আব্বু যেহেতু একটু নরম স্বভাবের মানুষ, মানে খুবই নরম, কেউ একটা থাপ্পড় দিলে আমার আব্বু ওইটারও প্রতিবাদ করে না, এই টাইপের একটা লোক। তো আমার আম্মু বললো তোর নানা বাড়ির খবর দে। আমি বাড়িতে গেছি গিয়া মানে নানু বাড়ি থেকে নানা বাড়ির খবর দিছে। আমার নানা বাড়ি একটু মোটামুটি শক্ত টাইপের মানুষ। আমার মা তখন বললো যে এইভাবে এসে আমার গালাগালি করে গেছে, আমার গায়ে হাত তোলার মতো অবস্থা, আপনি একটু দরবার ডাক দেন। তা আমার যেহেতু দাদি আমার বাবা কিছু করে না, পরে আমার নানা তখন ওই গ্রামের 10 জনকে জানাইলো যে প্রাক্তন মেম্বার শামসু মিয়া এরকমভাবে আমার মেয়েরে গালাগালি করছে, আমার মেয়েরে মারতে গেছে, এখন আমি এটার একটা বিচার চাই। যদিও আব্বুর সাথে ছিল, কিন্তু আব্বু আমার নানার মতো অতটা গরম হয়নি। পরে গ্রামের 10 জনে মিলে একটা দরবারের ডেট দিল, ওই দরবারে উপস্থিত হলো সবাই, গ্রামের সবাই উপস্থিত হলো। এবং উপস্থিত হলো পরে এরই মাঝে হলো কি যে সবাই শামসু মেম্বারে বললো যেটা শামসু মেম্বারে অন্যায় হয়েছে, আমাদের বাড়ির উপরে গিয়ে আমার আম্মুকে বকাবাকি করা, গালাগালি করা, ইভেন কিছুদিন আগে উনি আমার আব্বুর মাথা ফাটাই দিছে। সব বিষয় নিয়ে এবার শামসু মেম্বারকে বললো যে আপনি ওনার কাছে মাপ চান, মানে আমার আম্মার কাছে ক্ষমা চাইতে বললো। তো উনি কিন্তু আমার আম্মার বয়সে বড় হবে, এরপর আমার আম্মুর কাছে ক্ষমা চাইতে বলছে। এবং বলার পরে শেষ পর্যন্ত আমার আম্মুর কাছে উনি ক্ষমা চাইছে যে আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ করে দেন গ্রামের সামনে। তো ভাই যেহেতু গ্রামবাসীর সামনে উনি ক্ষমা চাইছে, আমি ওনার চোখের দিকে, ওনার মুখের দিকে তাকায় দেখলাম যে ওনার ক্ষমা চাওয়ার এক্সপ্রেশনটা এরকম ছিল যে উনি খুবই রাগান্বিত ছিল, একেবারে প্রচণ্ড রেগে উনি ক্ষমাটা চাইছে, মানে ইচ্ছে করে চায় নাই। এবং ওনার চোখ মুখ খুব লাল হয়েছিল। যাই হোক, আমার আম্মুর কাছে ক্ষমা চাইল এবং আম্মুও তখন এই বিষয়টা ওভাবেই নিয়ে নিল যে ঠিক আছে আম্মু মাফ করে দিছে। এমন করে সময়গুলো কাটতে কাটতে ভাই কিছুদিন পরে আমার আম্মুর যে ওই একটা সমস্যা ছিল, এই যে একটা সমস্যার কথা আমি বললাম, এই সমস্যাটা আস্তে আস্তে করে বাড়তেছে, আবারও বাড়তেছে। রাতে হঠাৎ করে আম্মু ঘুম থেকে উঠে গিয়ে কোরআন শরীফ মানে অজু করে আসে, অজু করে এসে কোরআন শরীফ পড়ে। কিন্তু ভয়ের বিষয় হচ্ছে এইটা যে আমরা নিজেরও শুনেছি, আমার আম্মু যখন কোরআন তেলাওয়াত করতো, আমার আম্মুর কণ্ঠে কোনো নারীর কণ্ঠ ছিল না, সম্পূর্ণ একটা পুরুষের কণ্ঠেই আমার আম্মু কোরআন তেলাওয়াত করতো। এটাই ছিল সবচেয়ে বড় একটা ভয়ের বিষয়। এরকম করে কিছুদিন মানে এইভাবে কয়েকটা দিন কাটার পরে মানে হঠাৎ করে এই সমস্যাটা বেড়ে যায়। আম্মুর এই যে একটা সমস্যা ছিল এটা হঠাৎ করে বেড়ে যায়। এভাবে বাড়তে বাড়তে আমার আব্বু অনেক দোয়া দরুদ পরে আম্মুকে ফু দেয়, আমাকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু এভাবে আসলে ঠিক হয় না। তারই কিছুদিন পরে হঠাৎ করে একদিন হলো কি, মানে সকালবেলা আমাদের বাড়িতে দরবার নিয়ে আসছে ওই মেম্বার, মানে শামসু মেম্বার সহ আরও আমাদের গ্রামের নাড়া ফাটা কয়টা মিলে দরবার নিয়ে আসছে। আমার আব্বুরে বলতেছে গতকাল রাতে আপনার বউ এরকম এক পাঞ্জাবি পরা লোকের সাথে বাড়ির পিছনে দাঁড়ায় অনেকক্ষণ কথা বলছে, আমি দেখছি। এবং শামসু মেম্বার বাড়িতে কাজ করতো, ও দেখছে, আরও 2টা লোক দেখছে। মানে ওরা কোত্থেকে আসার সময় এটা দেখছে যে আম্মু ঘরের পিছনে গিয়ে কার সাথে নাকি দাঁড়ায় পাঞ্জাবি গায়ে দিয়ে কথা বলছে, মানে ওই লোকটা পাঞ্জাবি গায়ে ছিল, আমার আম্মু কথা বলছে। তো শামসু মেম্বার আরও কয়েকজন দেখছে। তারা দেখার পরে মানে সবাই তারা বলল যে এই মহিলাকে তো আমরা ভালো মনে করছিলাম, এখন এই মহিলা তো আসলে মূলত হচ্ছে তার চরিত্রে সমস্যা আছে, সে যে পর্দা করে বা ধার্মিক গিরি দেখায়, এগুলো আসলে সবই লোক দেখানো। এই মহিলার চরিত্রে সমস্যা আছে এবং চরিত্রে সমস্যা থাকার কারণেই একটা পাঞ্জাবি পরা লোক এরকম। তো এরকমভাবে হচ্ছে আমার আম্মুর নামে দরবার ডাকা হলো যে এটা সেম আমার আম্মু কিছুদিন আগে যে এরকম মানে আপনার এই শামসু মেম্বারের নামে দরবার ডাকছিল, একইভাবে শামসু মেম্বার এই কলঙ্কটা নিয়ে আমার আম্মুর নামে তখন দরবার ডাকে। তো দরবার ডাকার পরে এখানে সবাই দরবার ডাকার পরে আমার আম্মুকে তখন নিয়ে যাওয়া হয়, আমরাও তখন যাই। এবং সেই দরবারে যাওয়ার পরে আমার আব্বুকে তখন জিজ্ঞেস করা হয় যে মানে যিনি বর্তমান মেম্বার ছিল তিনি আমার আব্বুকে জিজ্ঞেস করে যে আপনার বউজি এরকম একটা সমস্যা, এখন তিনি পর পুরুষের সাথে সম্পর্ক আছে, আপনি তো একজন ধর্মীয় ব্যক্তি, আমাদের মাদ্রাসার আপনি শিক্ষক, এছাড়া আমাদের এলাকাতে খুবই সম্মানিত একজন ব্যক্তি, আপনাকে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। তো এখন আপনার ওয়াইফ যে এরকম একটা কাজ করতো, তার কি আগ থেকেই কোনো পরকীয়ের সাথে সম্পর্ক ছিল বা কারোর সাথে পরকীয়া করতো, আপনি কি এটা মানে বুঝতে পারেন?
আমার আব্বু তখন বলল, দেখেন আমি বিয়ে করছি আজকে বহু বছর হয়েছে, আমার একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, আমার ওয়াইফ যথেষ্ট পরিমাণ মানে ভালো একজন নারী। আমার দৃষ্টিতে আমার ওয়াইফের মতো ভালো কোনো নারী হয় না। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দিনের পথে চলে। এরই যে মেম্বার লাভ দুইটা বলতেছে, ওই পরকীয়ও করে, ওইটা বলেন না কেন, ওইটা কেন বন্ধ রাখছেন? আমার আব্বু তখন বলে যে আমি একটু কথা বলতে চাই মেম্বার সাহেবের সাথে, যেহেতু মেম্বার সাহেব উনি নিজের চোখেই দেখছে, আমি ওনাকেই প্রশ্নগুলো করতে চাই। তখন সবাই বললো ঠিক আছে, আপনি মেম্বারকে জিজ্ঞেস করেন। আমার আব্বু তখন পুনরায় আবারও জিজ্ঞেস করলো যে মেম্বার সাহেব, আপনি গ্রামের 10 জনের সামনে বলেন আপনি কি দেখছেন। মেম্বার সাহেব তখন হাইসা বলে, আমি তো এই পর্যন্ত 3 বার বলছি, আবার বলবো? আমার আব্বু বলে, আবার একটু মেহরবানি করে বলেন। তখন মেম্বার বলল যে আমরা আসতেছি মানে মেল থেকে, আমরা এতজন লোক ছিলাম, আপনার বাড়ির পিছনে আপনার বউ দাঁড়ায় দাঁড়ায় পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পর একটা লোকের সাথে দাঁড়ায় কথা বলছে। আমার আব্বু তখন বলে, যে লোকটার সাথে মানে আমার বাড়ির ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছে, আপনার লোকটাকে ধরতে পারলেন না? বলে, আমরা ওই দিক থেকে দৌড়ে আসতেছি লোকটাকে ধরার জন্য, লোকটা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে, মানে হাওয়া হয়ে গেছে। এবং লোকটা হাওয়া হয়ে যাওয়ার পরে আপনার বউ তখন বাড়ির দিকে দৌড় দিছে। আমার আব্বা তখন বলল, হ্যাঁ আপনি যেটা দেখেছেন এটা মিথ্যে না, আপনি যেটা দেখেছেন এটা সত্য, কিন্তু আপনার দেখার মাঝে সত্যতা থাকলেও আপনার বুঝার মাঝে ভুল আছে। তখন আমার আব্বু বলল, হ্যাঁ আপনি যেটা দেখেছেন এটা আসলে একজন মানুষ ছিল না, উনি ছিলেন একজন জিন। ওই জিনটা মূলত আমার ওয়াইফকে পছন্দ করে এবং আমার ওয়াইফকে সে বিভিন্নভাবে হেল্প করতে চায়। ইনি আমার ওয়াইফ তাকে বাবা ডাকে, ওই হিসাবে সে আমার ওয়াইফের কাছে মাঝে মাঝে আসে এবং অনেক দিন মাঝে মাঝে আমার ওয়াইফকে ঘর থেকে ডেকেও নেয়। তা এটা বলার পরে মানে আমার আব্বু যখন এটা বলছে, তো গ্রামের সবাই তখন হাসি দিয়ে উঠছে, মানে সবাই হাসতেছে। আমাদের গ্রামের সর্দার তখন লাফ দিয়ে উঠে আমার আব্বাকে বলতেছে যে আপনি কি ইউসুফের বাপ, আপনি কি মজা করতেছেন? আপনার কাছ থেকে মনে হয় যে এটা কোনো মজা? আমরা মজা করার জন্য এখানে গ্রামের সবাই মানুষ কাজ বাদ দিয়ে এখানে আসছি মজা করার জন্য? আপনি বলেন আপনার ওয়াইফের সাথে জিনের সম্পর্ক আছে, তাই সে ঘর থেকে বের হইছে, জিনের সাথে দেখা করছে, ফাইজলামি করেন। এবার মানে মেম্বার খুব খেপে গেছে, মানে বুঝতেই পারলাম যে মেম্বারকে টাকা দিয়ে কিনে আনা হয়েছে এমন একটা অবস্থা। মেম্বার তখন চেয়ারম্যানকে বলল যে আপনারা আসেন এখানে, আপনারা এখানে সময় নষ্ট করেন না, এটার একটা যথাযথ বিচার করে দেন। এবং আমার যেটা মনে হয় যে উনি তো সম্মানিত ব্যক্তি, হুজুর মানুষ, তার ওয়াইফ যেই কাজটা করেছে এটা তো সে আসলে মেনে নিতে পারবে না, এবং তার তো একটা মান সম্মান আছে, সে ভয় পাচ্ছে এটা মানলে তার চাকরি চলে যাবে, মাদ্রাসায় সে শিক্ষকতা করতে পারবে না, এরকমটা মনে করেই সে জিনিসটাকে ঘুলিয়ে পেঁচিয়ে আমাদের কাছে একটু ঘুরে বলতেছে তার ওয়াইফকে সেভ করার জন্য। তো যাই হোক, আমরা আপনার গ্রামে 10 জন আছেন, আপনারা এটার বিচার করে দেন, এই জিনিসটা আর ঘুরেন এইসব জিনের গল্প টল্প আর না বলে এটা একটা বাস্তবমুখী একটা আপনারা একটা বিচার করে দেন। চেয়ারম্যান সাহেব তখন দাঁড়ায় বলল, যেহেতু মহিলা এরকম কাজ করছে এবং ইউসুফের বাবা তো একজন ধর্মীয় ব্যক্তি বা তিনি ভালো মানুষ আমাদের দৃষ্টিতে, কখনোই তার মাঝে আমরা খারাপের কিছু দেখি নাই, সুতরাং ইউসুফের বাবাকে আমরা ধরে গ্রাম থেকে বের করে দিতে পারি না বা আমরা গ্রাম থেকে বেরও করব না। কিন্তু ইউসুফের বাবা যদি এই গ্রামে থাকতে হয় তাহলে ইউসুফের মাকে ছেড়ে দিতে হবে, মানে ইউসুফের মাকে ছেড়ে দিতে হবে, মানে ওই যে মানে আপনার শামসু কাকা, মানে ওনার হিটটাই হচ্ছে এটা যে আমার নানাই সেই গ্রামে ওনার নামে দরবার বসাইছে, সেই নানাই যাতে আমার মাকে ধরে গ্রাম থেকে বের করে নিয়ে যায়, মানে আমার মায়ের উপর একটা প্রতিশোধ নেওয়া আর কি। তো যাই হোক, এরপরে এটাই হলো আমার মায়ের উপর প্রতিশোধ নিল। গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল যে ঠিক আছে ওনারাই গ্রাম থেকে বের করে দেওয়া হোক। এরপর আমার আম্মাকে তখন এই গ্রাম থেকে বের করে দেওয়া হয় এবং খুবই কলঙ্ক মেখে, অপমান করে, অপদস্থ করে আমার আম্মাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয় এবং আমার আম্মা কাঁদতে কাঁদতে আমাদের ওই গ্রাম ছেড়ে চলে যায়। আম্মা কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়ে চলে যায়। এরপরে আমার মা আর কোনোদিন আমাদের ওই গ্রামে আসে না। আমি মাঝে মাঝে আমার নানু বাড়িতে যাই, নানু বাড়িতে গিয়ে মার সাথে বসে কথা বলি। মা খুব কান্নাকাটি করে, মা আমাকে বলে যে আমাকে এরকম করে কলঙ্ক দেওয়া হয়েছে। তো তখন আমার আম্মুর সাথে ওই সমস্যাটা ছিল, যে সমস্যাটার কারণে আমার আম্মু গ্রাম থেকে বেরোইছে, ওই জিনের সমস্যাটা। তখন আমার নানা ভাই আমার বলে যে জিনটা মাঝে মাঝে আসে আমার আম্মুর সাথে কথা বলে এবং ওই ঘটনার জন্য আমার আম্মুর কাছে ক্ষমা চায়, আমার আম্মুকে বলে যে আমাকে মাফ করে দাও, আমার জন্য তোমার জীবনে কলঙ্ক হয়েছে এগুলা। তো এরকম করে যেতে যেতে আমি তখন মানে ওই যে আমাদের মাদ্রাসায় যে মেয়েটা পড়াশোনা করতো আপনার মানে শামসু কাকার মেয়ে আপনার সাবিনা, তখন ওই সাবিনার সাথে আমি মাঝে মাঝে কথা বলতাম মাদ্রাসায় গেলে। সাবিনা আমাকে বলতো, মানে ও তো ঘরে থাকতো, ও দেখতো যে ওর বাবা আসলে মূলত কী করতে চায়। ঘরে গেলে তোর বাবা ওর মায়ের সাথে শেয়ার করতো বা পরিবারের অন্য অন্য মানুষগুলোর সাথে এই বিষয় নিয়ে কথা বলতো। ওর বাবা নাকি ঘরে গেলে বলতো যে আমি ইউসুফের মায়ের এমন এক শিক্ষা দিব, ইউসুফের মাকে আমি এমনভাবে লাঞ্ছিত করে এই গ্রাম থেকে বের করব, এই মহিলা যাতে আর কখনোই গ্রামে মুখ দেখাইতে না পারে। সে আমি একজন প্রাক্তন মেম্বার, আমার নামে গ্রামে দরবার বসাইছে, এই মহিলাকে আমি ছাড়বো না। এরকম করে করে নাকি আমার আম্মুর নামে সবসময় এই
মানে আপনার শামসু মেম্বার নাকি মানে কথা বলতো। তো এই জন্য মানে সাবিনা একটু সহানুভূতি দেখে আমাকে, যে ইউসুফ ভাই আমি আসলে আমার আব্বুর কাজের জন্য সরি, মানে লজ্জিত, এরকম করে করে মোটামুটি সাবিনা আমার সাথে অনেকটা ফ্রি হয়ে যায়, আমার সাথে কথা বলে, আমার সাথে বসে। এবং একদিন সাবিনা আমাকে বলতেছে যে আমার না তোমার আম্মুকে একটু দেখতে ইচ্ছে করতেছে, আমি তোমার সাথে একটু তোমাদের নানু বাড়িতে যাব, এটা আমাকে বলে। তখন আমি পরীক্ষা দিব, আমি ওরকম একটা ব্যস্ততার মধ্যে আছি। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে টিফিনের পরে আমি তোরে নিয়ে যাব। তাই টিফিনের পরে নিয়ে যেতে চাইছিলাম, আমারে ছুটি দিল কিন্তু ওরে ছুটি দিল না, মানে মাদ্রাসা থেকে ওরে ছুটি দিল না। এবং ছুটি না দেওয়ার পর মাদ্রাসার ছুটি হয়েছে পরে আমি তখন সাবিনারে নিয়ে প্রথমে আমার নানু বাড়িতে গেছি। আমার নানু বাড়ি বেশ দূরে ছিল না, কাছাকাছি ছিল। নানু বাড়িতে গেছি, নানু বাড়িতে যাওয়ার পরে আমার আম্মা তো মানে সাবিনা তখন আমার আম্মুর পা ধরে মানে কান্না করতেছে, আন্টি আসলে আমার আব্বু আপনাকে অপমান করছে, আমার আব্বু এটা পরিকল্পিতভাবেই করছে, মানে আপনি কিছু মনে করেন না, মানে আপনি মানে আমার আম্মুর সাথে খারাপ, মানে আমার আব্বুর সাথে আর কিছু করেন না, বা ও হচ্ছে নিজের মতো করে আমার আম্মুর কাছে ক্ষমা চাইছে। তো তখন পরিবারে আমি আছি, আমার বোন আছে, আমার দাদি আছে, আমার বাবা আছে, এইভাবে আমরা পড়ে আসি। তো সাবিনা আমার আম্মুর কাছে ক্ষমা টমা চেয়ে চলে আসছে। তা সাবিনাকে আর আমার আম্মু কী বলবে, সাবিনার উপর তো আমার আম্মুর ক্ষোভ নাই। এইভাবে আমি তখন দাখিল পরীক্ষা দিলাম, এবং পরীক্ষা শেষ হওয়ার পরে তখন বাড়ির মধ্যে আর ভালো লাগে না এভাবে বসে থাকতে। আমার আম্মু নাই, বোনটা এই বয়সে ও রান্না বান্না করে, পুরো ঘরের কাজও দেখাশোনা করে, এগুলো তো আসলে ওর কাজ না, বা ওইগুলো পারেও না, ছোট মানুষ না। আব্বুও ঠিকমতো মাদ্রাসায় যেতে পারে না, ক্লাস করতে পারে না। আমিও পরীক্ষা মানে এমন একটা খুব কষ্ট করে পরীক্ষা দিছি। পরে আমি আব্বুরে সবসময় বলি যে আব্বু আম্মুরে নিয়ে আসো বাড়িতে। তখন কিন্তু গ্রামের অনেকেই ঠান্ডা হয়ে গেছে এই বিষয়টার উপরে, এবং সাবিনাও তার আব্বাকে অনেক বকাবাধ্য করছে যে আব্বু আপনার কাজটা ভালো করেন নাই, ইউসুফ ভাইয়ের মায়েরে আপনি ওইভাবে অপমান করে বাড়ি থেকে বের করছেন। ও তখন ওর আব্বারও বলতো যে আপনি ওনারে বাড়িতে আনার ব্যবস্থা করেন, এভাবে আর ওরা ক্ষতি করেন না, এরকমভাবে বলতো আর কি। তো গ্রামেরও সবাই আমার আব্বুকে বলতেছে যা হবার তা হইছে, তুমি তো আর এভাবে থাকতে পারো না, তোমার বউকে নিয়ে আসো। তখনই আমার আব্বু মানে আমার নানা ভাইও একদিন আসে আমাদের বাড়িতে, আমার সামনেই এসে নানা ভাই বলে আমার আব্বুকে যে যা হবার তা হয়েছে ইউসুফের বাপ, এখন তুমি ইউসুফের মায়ের আনার ব্যবস্থা করো, এভাবে তো থাকতে পারে না, ছেলে মেয়েগুলো বড় হয়েছে। পরে আমার আব্বা আমার নানারে শর্ত দেয়, আমি আনতে পারি এক শর্তে, আপনার মেয়ের সাথে যে সমস্যাটা আছে এই সমস্যাটা কখনো থাকতে পারবে না। আপনি একটা আবার চিন্তা করেন যে আপনার মেয়ে আমার ঘরে আসবে, সে আমার বউ, আমার বউয়ের সাথে একটা খারাপ জিনিস সম্পর্ক কেন থাকবে। আমার নানা ভাই তখন ওই আব্বুরে বলতেছে জিনটা আসলে খারাপ না, এটা আপনি বলতেছেন খারাপ, আমি ওটার সাথে কথাও বলছি, এটা খারাপ না। আমার আব্বু বলে খারাপ হোক আর ভালো হোক এইটা আমার দেখার বিষয় না, কিন্তু যেই কারণে আমার ওয়াইফ আমার গ্রাম ছেড়ে গেছে, যেই কারণে আমি গ্রামের মানুষের সামনে মুখ দেখাইতে পারি নাই, আমি অপমানে আমি জমির আইল দিয়া হাইটা হাইটা আমি মাদ্রাসায় গেছি, যাতে আমাকে রাস্তার মধ্যে কেউ জিজ্ঞেস না করে এই বিষয়ে, যেটার কারণে আমি এতটা অপমানিত হয়েছি, এতটা অপদস্থ হয়েছি, ওইটা আমার পরিবার আসতে পারবে না। আপনি যদি খুব ভালোভাবে ওইটাকে সরাইতে পারেন, ওইটাকে আমার ওয়াইফের কাছ থেকে এটাকে পরিপূর্ণভাবে সরাইতে পারেন, তবেই আমি আমার ওয়াইফকে আনবো, এছাড়া আমি আমার ওয়াইফকে বাড়িতে আনবো না। আমার নানাকে আমার আব্বা তখন সাফ জানাই দিল। নানা তখন বললো আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বুঝছি, এবং এটার জন্য আমি বড় কবিরাজের কাছে নিয়ে ওকে ভালো করব। আমার আব্বু বলে যদি পারেন ভালো করতে তাইলে আপনি নিয়ে আইসেন। এরকম করে প্রায় 3 মাস পর্যন্ত আমার আম্মুর ওইটার উপরে চিকিৎসা চলে, আম্মুকে তাবিজ তুমান দেওয়া হয়, আম্মুকে অনেক কিছু করা হয় এটা থেকে সরানোর জন্য, যা কিছু আমি বিস্তারিত বলতে চাই না। একটা পর্যায়ে আমার আম্মুকে মোটামুটি ভালো করে, আম্মু অনেকটা ঠিক হয়ে যায়। এবং আম্মু ঠিক হওয়ার পরে আম্মুরে তখন বাড়িতে নিয়ে আসবে, আব্বু তখন প্রস্তুতি নিল, মানে নানাভাই তখন প্রস্তুতি নিয়ে আম্মুকে তখন বাড়িতে নিয়ে আসলো। অ্যান্ড আলহামদুলিল্লাহ আম্মুকে বাড়িতে আনার পরে আম্মু অনেকটা ভালো হয়ে গেছে, আম্মুর মাঝে যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা আর নাই, আম্মু অনেকটা ফ্রি হয়ে গেছে, ইজি হয়ে গেছে, এখন অনেকটা ভালো। তা আম্মু বাড়িতে আসার পরে এরই মাঝে সাবিনা আরও 2-3 বার আমার আম্মুকে দেখার জন্য আমার নানু বাড়িতে গেছিলো আর কি। তো সাবিনা আমার আম্মু যখন বাড়িতে আসছে পরে সাবিনা তখন কারণে অকারণে আমাদের বাসায় আসে, আমার আম্মুর সাথে কথা বলে, মানে আমার আম্মুর সাথে অনেকটাও ফ্রি হয়ে গেছে আর কি। মাঝে মাঝে ধরেন ওদের বাড়ি থেকে পিঠা ওইটা বানাইলে আমার আম্মুকে এনে দিত, আমাদেরকে এনে দিত, আমার বোনকে খাওয়াইতো। মানে আমাদের মানে ওর বাবা যে একটা শত্রু ছিল বা খারাপ মানুষ ছিল, এইটা ও সহজে আমার পরিবারের সাথে মিশে এই জিনিসটা থেকে ও সবাইকে অব্যাহতি দিয়েছে। এবং মানে আপনার ওই শামসু মেম্বারও মোটামুটি আমাদের পরিবারের সাথে অনেকটা ভালো হয়ে গেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন হঠাৎ করে, ওই সময় আসলে মোবাইল ছিল না, আপনার মোবাইলের জামানা না, বেশিরভাগ সম্পর্কগুলো চিঠিপত্রের মাধ্যমেই হতো। একদিন হলো কি, আমার বোন আমার হাতে এনে একটা চিঠি দিছে, মানে বিকেলবেলা। চিঠিটা দেওয়ার পরে আমি বললাম কি রে, এটা কার চিঠি? বলে চিঠিটা তুমি পড়ো, পড়ে আমার কাছে উত্তর লিখে দিও। এবং ওরকম করে চিঠি পাওয়ার পরে দিন আমি তখন চিঠিটা পড়ি, আমাদের এখানে চিঠিটা পড়ি, এবং পড়ার পরে দেখতে পাই যে এই চিঠিটা আমাকে সাবিনা লিখছে।
যে আমাকে পছন্দ করে, আমার পরিবারকেও পছন্দ করে, আমার পরিবারের ও বউ হতে চায়, আমার পরিবারটা ওর অনেক ভালো লাগছে, এই জন্য আমাদের পরিবারেও থাকতে চায়, এরকম করে মানে খুব ইনিয়ে বিনিয়েও তখন চিঠিটা লিখছে। লেখার পরে আমি তখন চিন্তা করতেছি যে এই বয়সে মানে ও আমার সাথে প্রেম করবে, মানে বিষয়টা তখন আমার কাছে একটু কেমন লাগলো। আর ওই সময়টা কি জানেন, মানে প্রেম ভালোবাসাগুলো খুব মানে মানে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করা মানে একটা মহা অপরাধ, এর চেয়েও বড় অপরাধ হতে পারে না। মনে হয় খুন করলেও এত বড় অপরাধ হয় না, একটা মেয়ের সাথে একটা ছেলে প্রেম করলে যেরকম অপরাধ। আর আমি তো মনে করেন একটা মুসলিম পরিবারের মানে আপনার একটা হুজুর পরিবারের সন্তান, আমার আব্বা একজন আলেম মানুষ, হুজুর মানুষ, এবং ওনার সন্তান হয়ে যদি আমি এরকম প্রেম ভালোবাসা করি তাহলে তো ধরেন আর কথাই নেই, মানে হুজুর করলে যত দোষ আর কি, এরকম একটা অবস্থা। তা আমি তখন চিন্তা করলাম যে এই চিঠিটা দেওয়ার পরে আমার বোন ও বারবার আমার বোন রে মানে বলতেছে যে কিরে ইউসুফ ভাই চিঠির উত্তর দেয় না কেন। ওই সময় তো আমি ধরেন আপনার মাদ্রাসা থেকে বেরিয়ে গেছি, ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলছি, এখন আমি আপনার কলেজ ল্যাবে ভর্তি হবো আর কি, এই জন্য আর আমি মাদ্রাসায় যাই না। এখন তো আর আমার সাথে মাদ্রাসা দেখা করতে পারে না, এই জন্য বারবার আমার বোন মাদ্রাসায় গেলে আমার বোনের খোঁচায়, কিরে তোর ভাই চিঠির উত্তর দেয় না কেন, তোর ভাই চিঠির উত্তর দেয় না কেন। তা আমার বোন এসে আমার খোঁচায়, ভাইয়া চিঠির উত্তর দাও, ভাইয়া চিঠির উত্তর দাও। আমার উনি ধরতেছে, মাদ্রাসায় গেলে আমার ধরে, তুমি চিঠির উত্তর দাও। আমি তখন বাধ্য হয়ে পরে চিঠির উত্তর লিখলাম, মানে নিজের মতো করে উত্তর দিলাম আর কি, যে উত্তরে আমি অবশ্যই এটা লিখেছি যে তোমার পরিবারের সাথে আমার পরিবারের অনেক দ্বন্দ্ব, বা তোমার আব্বা এগুলো মেনে নিবে না, তোমার আমার সম্পর্কটা কখনোই মানবে না, দেখা যায় আরও নতুন করে ঝামেলা তৈরি হবে, এইটা ওইটা অনেক কিছু ওর আমি লিখলাম। এবং ওর মতো করে খুব ভালো করে উত্তর দিল যে না এরকম কিছুই হবে না, আমার আব্বু এখন ঠিক হয়ে গেছে, আমার আব্বু তোমাদের উপরে আগে যেরকম রাগ ছিল এখন অতটা রাগ নাই, সব কিছু ঠিক হয়ে যাবে। এরকম প্রায় 3-4টা চিঠিপত্রের মাধ্যমে আমাদের সেটেলমেন্ট হয়ে গেল, মানে আমরা দুজনকে ভালোবাসবো এইরকম একটা কথাবার্তা হয়ে গেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে মোটামুটি ওর সাথে আমি একটা প্রেমের সম্পর্কে জড়াই গেছি, এবং ওই প্রেমের সূত্র ধরে ও মাঝে মাঝে আমাদেরকে মানে আমার বোনের কাছে মাদ্রাসায় আসলে আমার বোনকে বলে দিত যে তোমার ভাইয়ারে বইলো আজকে রাত 10টা বাজে যাতে আমাদের মানে বাড়ির পিছনে আসে, আইসে যাতে আমাদেরকে আমার ডাক দেয়, মানে আমি জানালা খুলে বসে থাকবো, এসে যাতে জানালার পাশে এসে আমাকে ডাক দেয়, আমি তুমি ভাইয়া তোমার ভাই যদি ডাক দেয় আমি তোমার ভাইয়ের সাথে দেখা করতে যাব। তো ওই সিগন্যালগুলো আমার বোনের মাধ্যমে আসতো, আমার বোনকেও বলে দিত, বলে দিলে পরে ওই সময় গিয়ে আমি ওদের জানালার পাশে ওরে গিয়ে ডাক দিতাম, ও তখন বেরিয়ে আসতো। এবং ওদের বাড়িটা অনেক বড় বাড়ি ছিল, অনেক সুন্দর বাড়ি ছিল, মেম্বার বাড়ি তো আগ থেকে অনেক সুন্দর ছিল। তো দেখা যায় বাড়ির আঙিনায় বসে বসে আমি ওর সাথে প্রেম করতাম, ওকে ভালোবাসতাম, মানে গভীরভাবে ওর সাথে আমার তখন সম্পর্কটা শুরু হয়ে যায়। এতটাই ওরে ভালোবাসি যে আসলে ভুলে ওরে বুঝাইতে পারবো না, এত পরিমাণে ভালোবাসি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে মনে হয় যে কোনোভাবে মেম্বার মনে হয় বিষয়টা কিছুটা ডাউট করে ফেলে, মানে উনি সন্দেহ করে ফেলে যে ওনার বাড়িতে কেউ একজন আসতেছে, বা ওনাকে কেউ বলে ফেলে আর কি, মানে উনি জেনে যে ওনার মেয়ের সাথে আমার সম্পর্ক আছে। এইটা জানার পরে উনি তখন বিষয়টা সর্বপ্রথম আমার আব্বুরে বলে যে তোমার ছেলে এরকম এরকম করতেছে, তোমার সাথে তো আমার গ্রামীণ একটা ঝামেলা চললো জায়গা সম্পত্তি নিয়ে, এটা নিয়ে এমনি অনেক কিছু হয়েছে, আমি আর নতুন করে কোনো ঝামেলা দেখতে চাই না, তোমার ছেলেকে তুমি বুঝাও, তোমার ছেলে যাতে আমার মেয়েকে কোনো বিরক্ত না করে বা আমার মেয়ের সাথে এইভাবে না মিশে, এগুলো বলে। বলার পর আমার আব্বা তো শুনে খুব অবাক হয়ে যায় যে কী ব্যাপার, এটাও কেন বললো। পরে আমার আব্বা এসে আমাকে বললো যে দেখ এই ঘটনা আমার শামসু তোর এটা বলছে, এবং আজকের পর থেকে যাতে আমি এরকম কোনো কথাবার্তা না শুনি, যদি আমি এরকম কথাবার্তা শুনি তাহলে কিন্তু খুব খারাপ হবে, মানে আব্বু আমাকে ধমকাধমকি করলো। অ্যান্ড আব্বু আমাকে ধমকাধমকি করার পরের দিনে সাবিনা তখন আমাদের বাড়িতে আসছে এবং আমার আব্বার সামনেই পড়ছে। আমার আব্বা তখন সাবিনাকে ডিরেক্টলি বললো যে মা তুমি আর আমাদের বাড়িতে আইসো না, মানে আমি তোমাকে অনুরোধ করতেছি, আমি তোমার বাবার বয়সী, আমি তোমার বাবার মতোই, তুমি আর আমাদের বাড়িতে আইসো না। ও তখন বলে যে কেন কাকা, আচ্ছা আচ্ছা কী হয়েছে, আসলে কী হয়েছে, বলে না আসবা না, আমি তোমার আসতে মানা করছি, তুমি আর আজকের পর থেকে আমার বাড়িতে আসবা না। ওকে এইভাবে বলে দেয় এবং ও তখন খুব মানে মন খারাপ করে চলে যায়। এরপর থেকে আমার বোন গেলে আমার বোনের কাছে চিঠি দেয়, আমি ওর উত্তর দিই, এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমি সাবিনের চিঠির মাধ্যমে জানতে পারলাম ওর বাবা নাকি বিন গ্রামের কোনো এক ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে ফেলছে, কোনো এক গ্রামের ছেলের সাথে ওর বিয়ে ঠিক করছে এবং ওখানে ওকে বিয়ে দিয়ে দিবে, এরকম একটা ও কথাবার্তা লিখতেছে এবং খুব কান্নাকাটি করতেছে, মানে প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে। আমার ভালোবাসা আমার ছাড়া কিছু বুঝবে না, অন্য কোথাও বিয়ে দিলেও আত্মহত্যা করবে, এইরকম একটা অবস্থা। পরে আমি আমার বোনের বলতেছি, আমার বোন আমার বারবার বলতেছে ভাই এখন কি করবা বলো, এখন ও তোমার ভালোবাসো, ও তো মরে যাবে, ও তো আত্মহত্যা করবে। এখন আমিও তো ওর অনেকটা ভালোবাসি, মানে এত ভালোবাসি যে ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আমিও হয়তো আত্মহত্যা করে ফেলবো, এরকম একটা অবস্থা। পরে কান্নাকাটি করতেছি, কি করা যায় কি করা যায়। একটা পর্যায়ে আমার বোন তখন আমাকে বললো যে ভাইয়া তুমি বিষয়টা আব্বুরে বলো যে তুমি ওরা পছন্দ করো, আব্বু যদি ওর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায় উনি কিন্তু রাজি হয়ে যাবে, মানে ওর বাবা কিন্তু রাজি হবে।
এবং সাবিনও একই কথা বলতেছে, আমার বোনকে বলতেছে যে তোমার ভাইয়ারকে বলো তোমার আব্বাকে দিয়ে যাতে আমার আব্বুর কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। তোমার আব্বু যদি এসে আমার আব্বুকে বলে, আমার আব্বু কিন্তু রাজি হয়ে যাবে। আমার আব্বু কিন্তু মানে তোমাদের সাথে সম্পর্ক করার জন্য রাজি আছে, তুমি বলো। তো এরকম করে যখন আমাকে বলে আমার বোনে, বলার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমার আব্বুর একদিন আমি বলবো। এখন বলার মতো মানে সাহস পাচ্ছিলাম না যে আব্বুরে গিয়ে এই কথাটা আমি কীভাবে বলবো। একদিন আমি আমার বোনকে দিয়ে বলাইলাম যে তুই একটা কাজ কর, তুই আব্বুরে নাইলে বিষয়টা জানা। এবার আমার বোন আমার আব্বুকে বলছে, বলার পরে আমার বোন এসে আমাকে বললো যে আব্বু নাকি খুব গরম হয়ে গেছে, মানে খুব রেগে গেছে, এবং বলছে যে খবরদার এইসব কথা আর কোনোদিন আমার কানের কাছে বলতে আসবি না। তা ওই সময় কিন্তু আমি কলেজে পড়তাম, তো আব্বুর সাথে আমার খুব একটা দেখা হইতো না। একদিন আব্বু কী করলো, মাদ্রাসায় থেকে ফিরে এসে আমার ডাক দিতেছে, আমি আলাদা একটা ঘরে থাকতাম, ওখানে ডাকতেছে। আর ওই সময় কিন্তু আমার দাদি মারা গেছে, দাদি মারা গেছে, দাদি দাফন কাফন করে ফেলি, দাদি 40ও হয়ে যায়। ওরা আব্বু আমার ডাকছে, ডাইকা আমাদের বাড়ির পিছনে বসার মতো একটা জায়গা আছে, ভালো মানে দক্ষিণের বাতাস আসে, খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। ওইখানে আব্বু আমাকে নিয়ে বসে আমার মাথায় হাত দিয়ে বলতেছি, ইউসুফ তুই আমার একমাত্র ছেলে, মেয়েটার তো আমার বিয়ে হয়ে যাবে, আমার মেয়ে তো অন্য বাড়িতে চলে যাবে, তুই তো আমার সাথে থাকবি এবং তুই তো আমার সাথে থাকবি। একটা কথা মনে রাখবি, বিষাদর সাপ যতই মায়া দেখাক, যতই ভালোবাসা দেখাক না কেন, একটা কথা মনে রাখবি, বিষাদর সাপ কিন্তু সুযোগ পাইলে সবল মারবে। এই জন্য সাপের কাছ থেকে সাবধানে থাকতে হবে। আমি তখন বললাম যে আব্বু আমি না তোমার কথা বুঝি না, তুমি আমারে বুঝাই বলো। আমার আব্বু বলে, তোর শামসু কাকা যতই এখন আমাদের কাছে আসুক, আমাদের কাছে ভালো হওয়ার চেষ্টা করুক, তোরে আদর করুক, তোরে যত্ন করুক, তোরে ভালোবাসুক, এগুলো সবই কিন্তু ওর লোক দেখানো, মানে সবই ওর অভিনয়। ও আসলে আদত কোনোদিন আমাদের ভালো চায় না এবং কোনোদিন আমাদের ভালো চাইবেও না। তোরে আমি সাবধান করে দিতেছি, ভুলেও তুই তোর শামসু কাকার ফাঁদে পড়িস না, ওনার কাছ থেকে সাবধানে থাকবি। আমি বললাম আব্বু ঠিক আছে, আমি তো ওনার কাছ থেকে সাবধানে আছি, উনি না হয় খারাপ কিন্তু ওনার মেয়ে তো খারাপ না, ওনার মেয়ে তো ভালো। আমার আব্বু তখন আমার মুখের দিকে তাকায় বলে, সাপের ঘরে কোনো দিন অন্য কিছু জন্মায়? সাপের ঘরে কোনো দিন বিড়াল জন্মায়? সাপের ঘরে কি অন্য কোনো প্রাণী জন্মায়, খরগোশ জন্মায়? আমি বলে আমি বুঝলাম না আব্বু। আমার আব্বু বলে, সাপের ঘরে সাপই হয়। ওর মেয়ে যতই ভালোবাসা দেখাক, যাই করাক, আসলে ওর গায়ে মানে ওর রক্তই তো ওর মেয়ের গায়ে, ওই কখনো ভালো হবে না। তোর বোন আমাকে যেটা বলছে শুনে আমি খুব রাগ করছিলাম, পরে আবার চিন্তা করলাম যে রাগ করে লাভ কি, তুই তো আমারই সন্তান, আমি তোরে বুঝিয়ে বলি, এবং আমি তোরে বুঝিয়ে বলে তুই হয়তো আমার মানে কথাটা শুনবি বা আমার বুঝতে নিবি। এই জন্য বাবা আমি তোর কাছে অনুরোধ করে বলতেছি, এই ধরনের পাগলামি করিস না, এই সব কিছু থেকে চলে আয়, ফিরে আয়, এগুলো ভালো হবে না। হ্যাঁ, আব্বু আমাকে এরকম করে বুঝিয়ে বললো। বলার পরে আমি আব্বুকে আর মানে আমার যে আর কিছু কোনো বলবো আর কি, এরকম ভাষা আর আমার আসতেছে না যে আমি আব্বাকে আর কি বলবো। আব্বা তো আব্বার জায়গা থেকে আমাকে যেভাবে পারছে এইভাবে একদম ভালো করে বুঝাই দিছে যে এটা আসলে ভালো হবে না, এটা থেকে ফিরে আসতে হবে, ডিরেক্টলি আমাকে এটাই বুঝাইলো। তো ঠিক আছে, আমি আব্বুর বুঝটা মেনে নিলাম। আব্বুর বুঝটা মেনে নিয়ে আমি তখন আমার বোনেরে বললাম, কি রে আব্বু তো রাজি হয় না। এরকম করতে করতে একদিন আমার বোন আমাকে বললো, তুমি আমার সাথে মাদ্রাসায় চলো, আমি সাবিনা আপুর সাথে তোমার দেখা করাই দিব। তো ওই দিন গেছি। আমি কিন্তু জানতাম না যে এর আগের দিন ওরা এঙ্গেজমেন্ট হয়ে গেছে, মানে আংটি বদল হয়ে গেছে, বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে। পরে ভাই মাদ্রাসায় গেছি, যাওয়ার পরে ও আমার মাদ্রাসার পিছনে জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে। আমি বললাম, সাবিনা এভাবে কান্না করো না, কেউ শুনে ফেললে অনেক সমস্যা হয়ে যাবে, তোমার মেহরবানি করে তুমি এভাবে কান্না করো না। দেখো আমার মাদ্রাসায় একটা সম্মান আছে, মাদ্রাসার শিক্ষকরা আমাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, দেখো আমি কেন কোনো ঝামেলা চাই না। ও আমাকে বলে, দেখো ইউসুফ আমি মরে যাবো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ, আমার আজকে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আমি বললাম, তোমার তো এঙ্গেজমেন্ট হয়েছে এটা আমি জানি, তো আমি কী করতাম? ও বলে, আমি আজকে রাতে পালিয়ে যাবো তোমার সাথে। আমি তখন বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? ও আমাকে বলে, রাত 11টা বাজে, রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত আমি তোমার জন্য জানালার পাশে বসে অপেক্ষা করব। আজকে রাত 11টা থেকে 2টার মধ্যে যদি তুমি আমাকে নিতে জানালার পাশে না আসো, তাহলে তুমি মনে রেখো আমি আত্মহত্যা করে মারা যাব। আমি বললাম, আরে কী বলতেছো এগুলো, পাগলামি করতেছো কেন? ও বলে, আমি বিষ কিনে রাখছি অলরেডি ঘরের মধ্যে, তুমি যদি আজকে রাত 11টা থেকে 2টার মধ্যে জানলার পাশে এসে আমাকে ডাইকে বের করে না নিয়ে যাও, তাহলে আমি আত্মহত্যা করে মারা যাবো ঘরের মধ্যে। আমি বললাম, যে তুমি এটা কী বলতেছো, মানে এটা কেন, আমি তোমাকে নিয়ে কোথায় যাব? মানে আমি তো অতটা বড় হয়ে যাই না, যত বড় সড়ো হয়ে গেছি বা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো, এরকম তো কোনো কিছু আমার নাই, তখন আমি করবোটা কি? পরে আমি বললাম যে আমি কি করব, আমার তো আসলে কিছু করার নাই। ও আমাকে বলে, আমি আমার মামির বাড়িতে চলে যাব, তুমি আমার নিয়ে যাইও, আমার মামির সাথে আমার সম্পর্ক ভালো আছে, আমার মানে ওর একটা মামি আছে আর কি, ওর মামার সাথে ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে ওর মামি আর বিয়ে বসে নাই, ওর মামা তো ভাই বোন আছে 2টা, ওই 2টাকে নিয়ে উনি ওনার বাপের বাড়িতে আছে। তা আমাকে বলে যে আমি আমার মামির শ্বশুর বাড়িতে চলে যাব তোমাকে নিয়ে, আমি যদি তোমাকে নিয়ে আমার মামির শ্বশুর বাড়িতে চলে যাই তাহলে আর কোনো ঝামেলা থাকবে না।
আমি বললাম যে দেখো সাবিনা, মানে আমার খুব ভয় লাগতেছে যে এটা কী ধরনের কথা। আরেকটা কথা, তুমি তো তোমার আব্বার সম্বন্ধে জানোই যে তোমার আব্বা কত ডেয়ারিং একজন পার্সন, কত রাগী একজন মানুষ। উনি যে কোনো সময় যে কোনো খারাপ সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে। আমার আব্বাকে খুন করতে উনি দ্বিধা করবে না। ও আমাকে বলে আমার জীবনের চেয়েও যদি তোমাদের মান সম্মান বড় হয়ে থাকে তাহলে তোমার আর কিছু করার নাই। আমি যেটা বলছি এটাই, সময় রাত 11টা থেকে রাত 2টো পর্যন্ত। এরই মাঝে তুমি যদি না আসো তাহলে তুমি আমার লাশ দেখবা। এইটা বলো তখন চলে গেল। ভাই আমি কি করব বুঝতে পারতেছি না, অপেক্ষা করতেছি কখন আমার বোন বাড়িতে আসবে, ওর পড়া শেষ হবে। আমার বোন তখন বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে আমি তখন বললাম বোন রে এই ঘটনা। ও আমারে বলে ভাইয়া ঘটনাটা এইটাই, আপু কিন্তু আমার সামনে বিষ কিনছে। আমি বললাম মানি? বলে হ্যাঁ, আমার সামনে আপু দোকান থেকে বিষ কিনছে এবং তুমি যদি সত্যি না যাও আপু কিন্তু বিষ খেয়ে মারা যাবে। আমি বললাম এটা এখন আমি কোথায় যাব? ও বলে আপু তো বলছে তার মামা, মানে তার মামানির বাড়িতে চলে যাবে। এখন তুমি আপুর সাথে গেলে সমস্যাটা কি? তুমি আপুরে ভালোবাসলা, সব কিছু করলা, এখন তুমি এটা কেন করতেছ? ভাইয়া তুমি কাজটা ভালো করে না, তুমি যাইও। এইটা বললে আমার বোন আমারে বলতেছে। ভাই তখন আমার মন টানতেছে না যে আমি তো চিনি ওর বাবারে, মানে শামসু কাকা কত ডেয়ারিং মানুষ, উনি তো অবশ্যই খারাপ কিছু করে ফেলবে। এরপরেও রাত্রে আমি যাচ্ছি না, আমার বোন তখন 12টা বাজে আমার রুমে এসে আমার দরজা ধাক্কাইতে আসে। আমার দরজা ধাক্কা, আমি একা ঘুমাইতাম, আমার বোন একা ঘুমাইতো, আমার আব্বা আম্মা আলাদা ঘুমাইতো। আমার ডাকতেছে, পরে আমি দরজা খুলছি। আমার বলে ভাইয়া তুমি কি মানুষ নাকি অমানুষ? আমি বললাম কী হয়েছে? বলে সাবিনা আপু কিন্তু সত্যি সত্যি মারা যাবে, ভাইয়া তুমি যাও। আমি বললাম দেখবো না, আমার পা চলতেছে না, আমার ভয় লাগতেছে। ও বলে ভাইয়া তুমি যাও, একটা মেয়ের জীবন তুমি এভাবে নষ্ট করে দিও না, তুমি এটারে মাইরো না। আমি বললাম তাহলে আমি বিষয়টা আব্বারে জানাই। ও আমার বলে তুমি পাগল হইছো? তুমি আব্বারে জানালে কি আব্বু তোমাকে ঘর থেকে বেরিয়ে দিবে? আব্বু তো তোমাকে এখনই ঘরে আটকাই দিবে। তা তোমার ঘরে আটকাই দিলে তো সাবিনা আপু ওইখানে আত্মহত্যা করে মারা যাবে, তাহলে লাভটা কী হবে? আব্বুকে জানায়। আমি বললাম তাহলে তুই আমাকে কী করতে বলতেছিস? ও বলে ভাইয়া প্লিজ, এইটা নিয়ে কথা বলার সময় আর নাই, কথা বলার সময় এখানেই শেষ। তুমি এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে তুমি চলে যাবা। এই বলে আমার বোন তখন আমার ঘরের মধ্যে ঢুকে আমার ব্যাগ ট্যাগ সব রেডি করে দিতেছে, আমার জামা কাপড় ব্যাগের মধ্যে ঢুকাইতেছে, আমার সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে যে তুমি এখন যাও, আমি আর একটা কথাও শুনতে চাই না, তুমি এখন ডিরেক্টলি চলে যাবা, তুমি যাও। এই বলে সব কিছু ঠিক করে দিল। ভাই আমার একরকম ধাক্কায় ঘর থেকে বের করে দিছে। আমি তখন ব্যাগ নিয়ে আস্তে আস্তে ওদের বাড়ির ওইদিকে যাচ্ছি, গিয়ে রাস্তা থেকে দেখতেছে ওর ঘরের জানালা খোলা। মানে আমি রাস্তায় দাঁড়ায় আছি, ওইখানে দেখি যে ঘরের জানালাটা খোলা। এরপরে জানালার কাছে গেলাম পরে ও বেরিয়ে আসছে, মানে দূর দিয়ে বেরিয়ে আসছে। আইসা আমারে বলতেছে তুমি আসছো, চলো আমরা চলে যাই। আমি বলি দেখো কিভাবে যাব? আমার বোন আবার আমার কিছু টাকাও দিল, এবং আমার বোনের কিছু গয়নাগাটি ছিল, ওই গয়নাগুলো আমাকে দিল যেগুলো বিক্রি করো। আর সাবিনাও মোটামুটি আসার সময় কিছু টাকা নিয়ে আসছে। পরে আমি তখন বললাম যে এখন এই রাতের বেলায় না কোনো গাড়ি পাবো না কিছু পাবো, কোন দিকে যাব? ও আমাকে বলে চলে না আমরা আগে হাঁটতে শুরু করি, হাঁটতে হাঁটতে একটা ব্যবস্থা হবে। এরপরে ওর কথা মতো আমি তখন ওর নিয়ে হাঁটতেছি রাস্তার মধ্যে, হাঁটতে 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 মোটামুটি অনেকটা জায়গা হাঁটছি। হাঁটার পরেও না কোনো কিছু পাই না, না কোনো গাড়ি পাই না কিছু পাই। মানে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে অনেক রাত, প্রায় রাত 2টার দিকে আমরা একটা মানে আপনার সিম ক্ষেত হবে, ওই সিম ক্ষেতের ভিতরে যাই ঢুকে সারা রাত বসে আছি। সকাল হওয়ার পর ওইখান থেকে বেরোইছি, তারপরে রিক্সা নিয়ে আমরা একটা জায়গায় গেছি। ওইখান থেকে ওর মানে মামার নিয়ে বাড়িতে গেছি, অনেক দূরে ওর মামির বাড়ি, মানে চিটং থেকেও অনেকটা দূরে আর কি, মানে চিটংয়ের বাইর বলা চলে। ওইখানে যাওয়ার পর ওর মামি তো আমারে আর ওরে দেখে অবাক যে কিরে ও এত বছর পরে। আবার ওর মামি কিন্তু ওর অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। এখন মামি ওরে জড়াই ধরছে, ধরা পড়ে ও কান্না করে ওর মামিরে বলতেছে মামি এই ঘটনা। ওর মামি তখন বলে আচ্ছা সমস্যা নাই, তুমি আমার বাড়িতে থাকো, কি হবে না হবে আমি দেখবো। এরপর তো ভাই ওই সময় তো আমার কাছেও মোবাইল নেই, সাবিনার কাছেও মোবাইল নেই, বাড়িতেও ফোন টোন দিতে পারি না যে বাড়ির কী অবস্থা, বাড়িঘর আসে না ভেঙে ফেলছে, কোনো কিছুই তো বুঝি না। এখানে পড়ে আছি, এবং এখানে পড়ে থাকতে থাকতে একটা পর্যায়ে তখন প্রায় আপনার 5 দিন পরে, মানে ওর বিয়ের ডেট কিন্তু শেষ হয়ে যায়, মানে বিয়ের ডেট শেষ হয়ে যাওয়ার 5 দিন পরে একদিন সাবিনার বাবা তখন এখানে আসছে। আমার পরিবার কিন্তু কেউ আসে নাই, সাবিনার আব্বা আসছে এখানে, মানে ওর মামার বাড়ি, মানে মামানির বাড়িতে। ওইখানে আসার পরে সাবিনার আব্বা অনেক হুমকি দুমকি দিতেছে যে ওরে বের করে দেন, ওরা আমরা কেটে টুকরা করবো, নদীতে ভাসাই দিব, ওর তো আমার চিনে না, ও আমার মানে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ওভাবে আমার মেয়ের ভাইকে নিয়ে চলে আসছে। পরে সাবিনার মামি তখন মানে সাবিনার আব্বারও বলতেছে যে ভাই আপনি যে রাগ করতেছেন, আপনি ছেলের উপরে কেন রাগ করতেছেন, ছেলের তো দোষ নাই। মানে সাবিনা নিজে ওর মামির কাছে সব কিছু বলছে যে আমি ওরে বলছি আমি আত্মহত্যা করব, এত ঘন্টার মধ্যে না আসলে আমি সুইসাইড করব। এরপরেও আসছে। পরে বলে আপনার মেয়ে কী করছে জানেন? আপনার মেয়ে বলছে যে এত ঘন্টার মধ্যে যদি তুমি না আসো তাহলে আমি সুইসাইড করব। এইটা বইলে আপনার মেয়ে এই ছেলেকে ফাঁসাইছে, এই ছেলে তো আসতে চায় নাই। পরে আমারে বলো ওরে বের করে আমার সাথে কথা বলি, আমি না ভয়ে ওনার সামনে আসি না। পরে সাবিনার মামি বলতেছে যে ইউসুফ তুমি ভয় পাইও না, আমি তো আসি, সাবিনার আব্বা তোমার কিছুই করতে পারবো না, তুমি ভয় পাইও না, আসো মামির সাথে আসো।
পরে ঘরের মধ্যে নিয়ে বসে আছে, আমি গিয়ে সালাম দিলাম। পরে আমারে বলে বয় এখানে বয়। পরে বসছি, আমারে বলে তুই এটা কী করলি? আমি নিচের দিকে তাকিয়ে আছি, মানে কয়েকটা ধমক দিল। এরপর ধমক দিয়ে বলতেছে যে এখন কি তোর আব্বা এটা মাইনে নিব? তোর আব্বারে বলছিস? আমি বলি যে আমি তো আব্বুরে কিছু বলি নাই। বলে বলস না, আর তোর আব্বা জানেও না। তোর আব্বা বলে আমার ছেলে বাইকে গেছে, আমার ছেলে কই গেছে আমি জানি না। এরকম ছেলের পরিচয় তোর আব্বা দেয় না, তোর বাপে এরকম ছেলের পরিচয় দেয় না। তুই এখন বাড়ি যাবি, আজকে বাড়ি যাবি, বাড়ি গিয়ে তোর আব্বাকে বুঝাবি। আমি সাবিনারে নিয়ে বাড়িতে যাব এবং তুই তোর বাড়িতে যাবি। তোর বাড়িতে গিয়ে তোর আব্বা আম্মাকে বুঝাবি এবং বুঝাইয়া আমার বাড়িতে তুই তোর আব্বা আম্মারে পাঠাবি। আমি তখন নিচের দিকে তাকায় আছে এবং তাকায় থেকে মামির কানে কানে বলতেছে, মামি আমি সাবিনারে নিতে দিব না। উনি সাবিনারে নিলে সাবিনার অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। এরই মাঝে কিন্তু সাবিনের সাথে আমার বিয়ে বাসর সবই হয়ে গেছে। মামির বাড়িতে মামি নিজে কলমা কাবিন করছে, হুজুর আনছে, মামি বিয়ে পড়াইছে, আমরা একসাথে ছিলাম অনেক দিন। তো সাবিনার মামি তখন আমার বলতেছে যে আরে মা তুমি কি পাগল হয়ে গেছো? তোমার তো বিয়ে হয়েছে, এরপরে আবার অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে? মানে এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা হইতে পারে না। অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে মানে কেন অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে? আমি বললাম না মামি, যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় আমি কিন্তু ওরা ছাড়া বাঁচবো না, আমি কিন্তু ওরা অনেক ভালোবাসি। পরে বলে না না না, কিচ্ছু হইব না, তুমি বাড়িতে যাও, তুমি বাড়িতে গিয়ে তোমার আব্বা আম্মারে ম্যানেজ করো, আর সাবিনার বাবার সাথে যাক। এখন যদি ধরো তোমরা না যাও, এই সমস্যাটা আরও সামনের দিকে যাবে। সাবিনার বাবা যেহেতু এই পর্যন্ত আসছে, আমি বলতেছি কিছুই হবে না, তুমি বাড়িতে যাও। তুমি বাড়িতে গিয়ে তোমার বাবা মায়ের পায়ে ধরে বলবা যে তুমি বিয়ে করে ফেলছো এবং সে এখন তোমার বউ, তাহলে তোমার আব্বু আম্মু তো আর ঝামেলা করবে না, তুমি বাড়িতে যাও। এইভাবে সাবিনার মামি তখন আমার বুঝিয়ে শোনায় আমার বাড়িতে পাঠাইলো, আর সাবিনার বাবার সাথে তখন পাঠাই দিল সাবিনাদের বাড়িতে। আমি বাড়িতে যাইতেছি, ভাই আর চিন্তা করতেছি যে সাবিনারে না আবার অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, নাকি সাবিনাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, না কি করে, মানে বুঝতে পারতেছি না আর কি, এমন একটা অবস্থা। বাড়িতে আসছি, আসার পরে মানে আব্বার মুখের দিকে তাকানো যায় না, আম্মুর মুখের দিকে তাকানো যায় না, মানে তারা পারতেছে না যে আমাকে খুন করে ফেলবে, এরকম একটা অবস্থা, মানে খুব রাগান্বিত আমার উপরে। আমি আমার বোনের সাথে কথা বলি, বোন আমার বলে তুই, মানে আমার বলে ভাইয়া সাবিনাপুরি নিয়ে আসো নাই? আমি বললাম না, ওর বাবা নিয়ে গেছে। বলো আর ওর বাবার কাছে দিয়ে দিছো কেন? আমি বললাম আরে না, কোনো সমস্যা নাই, কিছু হবে না, ওর মামি আছে, মামি আমাদের পক্ষে আছে, কিছু হবে না। কিন্তু এখন কি করব, ওরা তো আমার পাঠাইছে আব্বা আম্মারে রাজি করার জন্য। ও বলে তুমি পাগল হইছো, আব্বা আম্মা জীবনও রাজি হইব না, আব্বা আম্মা কোনোদিনও রাজি হইব না, তুমি যে বাড়ি আসছো এই পর্যন্ত এটা নিয়ে কোনো কথা বলছে এরা? মানে আমি তো বাড়িতে আসছি, ওরা রাগ করে আছে আমার উপরে, কিন্তু আমার বলে না যে এতদিন কোথায় ছিলি বা তোর কি এটা। এই 2 দিন পরে, বাড়িতে আসা 2 দিন পরে আব্বু আমারে বলতেছে যে কিরে ইউসুফ, কলেজে যাস না কেন? মানে খুব নর্মালি, মানে এই যে আমি এত বড় একটা ঘটনা করে ফেললাম, মানে সাবিনারে নিয়ে পালাই গেলাম, সাবিনারে বিয়ে করলাম, ওরে আবার ওর বাবার কাছে দিয়ে আমি আমার বাড়িতে আসছি, মানে আমার আব্বার ভিতরে কোনো ফিল নাই যে এটা কি, মা কিছু বলে না। পরে আমি আমার মারে তখন ডাক দিলাম, ডাক দিয়ে বলি মা, তোমরা যে সব কিছু জেনেও না জানার অভিনয় করতেছো, এটা কি ঠিক হচ্ছে? আমার মা বলে আমরা খারাপ কিছু জানতে চাই না, যা হবার তা হইছে, এগুলা বাদ দে, এগুলা বাদ দে। এরপর আমি আম্মুরে বলছি যে না, এটা হতে পারে না, আমি বাদ দিও, মানে আমার তো বিয়ে করছে, আমার কাবিন আছে। আমার আম্মা বলে এই মেয়ে তো কোনোদিন আমার বাড়িতে ঢুকতে পারবে না, তোর আব্বাইরে কোনোদিনও মানবে না। আমি বলি কেন মানবে না? বলে মানবে না, তোর আব্বা একজন শরিয়াত সম্মত একজন লোক, উনি নামাজি একজন ব্যক্তি, উনি ওনার এইভাবে পালিয়ে যাওয়া মেয়েরে তো উনি ঘরে উঠাবে না। রাত হয়ে গেছে, মানে আম্মুর সাথে কথা বলার পরে রাত হয়েছে। পরে আমি ঘরে বসে আছি, আমার বন্ধু ওখানে এসে আমার ডাকতেছে, ভাইয়া আব্বু আম্মু ডাকতেছে, আসো কথা বলবে। আমি বললাম যে ঠিক আছে, যেহেতু ডাকতেছে আমি বেরোইছি ঘর থেকে, বেরোইয়া গেলাম। যাওয়ার পরে আমার আব্বা আম্মা তখন বসে আছে, বসে আমারে বলতেছে যে যা করা তা তো করছিসই, কাবিন কত লাখ টাকা করছিস? আমি বললাম কাবিন করছি 2 লাখ টাকা। আব্বু তখন বলে যে 2 লাখ টাকা কাবিন করছিস তুই, ঠিক আছে, আমি আমগো যে জমিটা আছে, মানে আমাদের একটু জমি ছিল আর কি, আব্বু বলে ওই জমিটা আমি বিক্রি করব, কথা বলছি, ওই জমিটা বিক্রি করে টাকা পাবো, ওই টাকা দিব তোরে, তুই মেয়ের তালাক দিয়ে দিবি এমনি। আমি বলি আব্বু এটা তুমি কি বলতেছো, আমি তালাক দিব মানে? আমার আব্বা বলে এই জন্যই তো তোর কাছে মেয়ে বিয়ে দিছে, এছাড়া তো অন্য কোনো কারণে তোর কাছে মেয়ে বিয়ে দেয় নাই, মেয়ে তো বিয়ে এই কারণেই দিছে, ওরা মেয়ে বিয়ে এই কারণেই দিছে যাতে ওরা তোর কাছ থেকে টাকা নিতে পারে। তো কাবিনটা তো কম টাকা করলো কেন? আমার ধারণা মতো কাবিন তো আরো বেশি করা দরকার ছিল, কাবিনটা তো কম করে ফেলছে। আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি যে আমার আব্বা এগুলো আমার বলে কি, মানে কি বলতেছে আমার বাবা, মানে আমার বাবা আমার এগুলো কি বলে, মানে আমি পারতেছি না আব্বারে কিছু বলতে যে আব্বা তুমি এগুলো কি বলতেছো, মানে তোমার কি মাথা ঠিক আছে? তো আমি আব্বুরে কিছু বলি না, যে ঠিক আছে আমার আব্বা যেহেতু বলতেছে বলুক না, আব্বু কি বলতেছে আমি শুনি। ওমা একটা পরে আমার আব্বু মানে বারবার বলতেছে যে ওরা তালাক দিয়ে দেওয়ার জন্য, এটা আমার 2 দিন পরে বুঝাতেছে তালাক দেওয়ার জন্য। আমি তখন আমার বোনের পাঠালাম যে সাবিনের সাথে দেখা করে আয়। আমার বোন সাবিনের সাথে দেখা করতে গেছে এবং দেওয়ার পরে আমার বোনরে নাকি বলছে যে তুমি তোমার ভাইয়ের বলো রাত্রে আসার জন্য। পরে আমি রাত্রে ওর কাছে যাইতাম, থাকতাম 2 জন 2 বাড়িতে, রাতের বেলা যাইতাম,
গেলে জানালার পাশে দাঁড়ায় কথা বলতাম। ও আমারে বলে যে আমি তোমার আব্বু তো আব্বু আম্মু রাজি হয় নাই না? আমি বলছি যে না হয় নাই। বলে একটা কাজ করো, আব্বু তোমার সাথে কথা বলবে, তুমি আগামী দিন রাতের বেলা আইসো এই সময়। তাই আমি বললাম ঠিক আছে। মানে আমি কিন্তু তখন আমার পরিবারের উপরে এত রাগ যে মানে সত্যি কথা বলতে গেলে আমি আমার আব্বারে খুন করে ফেলবো, মানে এরকম একটা অবস্থা যে আমার আব্বু আমার সাথে এই কাজটা কেন করতেছে। এই 2 দিন পরে সাবিনা আমাকে ডাকাইলো ওর আব্বুর কাছে। আমি তখন গেছি ওদের ঘরের মধ্যে। যাওয়ার পরে ওর আব্বা আমারে বলতেছে, ইউসুফ তুমি কি পরিস্থিতি কেমন বুঝতেছো? আমি বললাম জি আমি তো বুঝতেছি। উনি বলে তোমার আব্বা রাজি হবে? আমি বলি না। উনি বলে দেখো আমি এই এলাকার একজন প্রাক্তন মেম্বার, তোমার আব্বা হয়তো ধর্মীয় ব্যক্তি হতে পারে, বাট আমার এই এলাকাতে তোমার আব্বার চেয়েও সম্মান বেশি। এই এলাকাতে তোমার আব্বার চেয়েও বেশি লোকজন কিন্তু আমাকে চিনে। তো আমার তো একটা মান সম্মান আছে, এভাবে তো আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তা তো হতে পারে না। যা হবার তা হয়ে গেছে, আমি আমার মেয়ের অন্যত্রে বিয়ে দিয়ে দিব এবং আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমি তখন ওনার পায়ে ধরে চিৎকার করে কান্না করতেছি, না আমি ওরা ছাড়া বাঁচবো না, আপনি অন্য কোথাও বিয়ে দিলে আমি মরে যাবো। সাবিনও তখন দাঁড়ায় কান্না করতেছে। পরে ওর মা তখন মানে ওর বাবারে ধরে বলতেছে যে ছেলেটারে কিছু একটা করে দাও। এমনি আমার দিকে তাকিয়ে বলে তুই ঘর জামাই থাকবি? এমনিই বলে। আমি বলে আমি থাকবো। বলে ঘর জামাই থাকবি তো? আমি বললাম থাকবো। পরে এদিক দিয়ে সাবিনাকে ঘরে আর একটা লোক আছে আর কি, ওদের পার্শ্ববর্তী ঘরের, উনি বলতেছে যে না ঘর জামাই রাখতে পারবেন না, ওর যদি ঘর জামাই রাখেন ওর বাবা দরবার কারবার করে ওরা এখান থেকে ঠিকই নিয়ে যাবে, ওর যদি পারেন দেশের বাইরে পাঠিয়ে দেন। এই কথা বলতেছে ওই লোকটা দাঁড়াইয়া। পরে সাবিনার আব্বু আমারে বলে তুই দেশের বাইরে যাবি? আমি বললাম নিচের দিকে তাকায় আছি। আমি বললাম যাবো। পরে তো বলে তোর বাবা তো টাকা দিবে না, আমি তোরে টাকা দিয়ে বিদেশ পাঠাবো, এরপরে যদি তুই বিদেশ গিয়া তোর বাবা মারে টাকা পয়সা দিয়ে দেস। আমি বলছি না কাকা, আমি বিদেশ গিয়ে আমার আব্বা আমার সাথে যোগাযোগ রাখবো না। পরে বললে তুই লিখিত দিতে পারবি আমারে? আমি বললাম হ্যাঁ আমি লিখিত দিব, আপনি যদি বলেন আমি আপনি লিখিত দিব যে আমি আমার আব্বা আম্মার সাথে যোগাযোগ রাখবো না। পরে বলে আচ্ছা ঠিক আছে যা। এমন আমার কিছু টাকা দিল, বলে তুই পাসপোর্ট কর। আমি তখন পাসপোর্ট করলাম, অ্যান্ড পাসপোর্ট করছি কিছুদিনের মধ্যে, খুব তাড়াতাড়ি পাসপোর্ট করছি ইমিডিয়েটলি, যে মানে পাসপোর্টগুলো হয় না এরকম তাড়াতাড়ি মানে আর্জেন্ট পাসপোর্ট করছি। পাসপোর্ট করে পরে আমি পাসপোর্ট জমা দিছি। এখন পাসপোর্ট জমা দেওয়ার সময় আমার আব্বা আম্মা কিন্তু বারবার আমাদের বলতেছে কিরে মেয়েরে ছেড়ে দিছিস, মেয়েরে ছাড়স না কেন, তালাক দেস না কেন, এগুলো বলে। তাই আমি আমার আব্বা আম্মাকে কোনো কিছু বলি না। আব্বু আম্মুর সাথে আমি আব্বু আম্মুর মতো আছি। আর সাবিনার আব্বু তো আমার সাথে আছেই, সাবিনার আব্বুর সাথে আমি কথা বলতেছি বা উনি আমাকে ওভাবে ভালো করেই দেখতেছে। আলহামদুলিল্লাহ এইভাবেই সময়গুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছে। এরকম করতে করতে একদিন উনি আমাকে ডাক দেওয়ার পরে ওই গ্রামের আরও 2 জন লোক ছিল, মানে ওই সাবিনাদের গ্রামের। আমার তখন ভিসা মোটামুটি হয়ে যাওয়ার পথে, মানে সৌদি আরবের ভিসা হয়ে যাবে, মানে হওয়ার পথে সব কিছু মোটামুটি ফাইনাল। কিন্তু আমারে বলছে খবরদার তোর আব্বু বা তোর ফ্যামিলির কাউরে কিন্তু জানাইস না তুই যে বিদেশ চলে যাবে। আমি শুধু আমার বোনেরে জানাইছি, আর আমার আব্বু আম্মু কাউরে জানাই নাই যে সাবিনার আব্বু আমার বিদেশ পাঠিয়ে দিতেছে। এটা কিন্তু শুধু আমার বোন জানে। আমার বোন বলছে ভালো হয়েছে, বিদেশ চলে যাও, বিদেশ চলে গেলেই সব সমাধা হয়ে যাবে। আমি তখন বললাম যে ঠিক আছে। পরে উনি আমার একদিন ডাইকে নিছে রাতের বেলায়, ডাইকে নিয়ে বলতেছে যে তুই তো বলছিস তুই সব কিছু লিখিত দিবি, লিখিত দে। এবং ওই লোকটা মানে ওনাদের গ্রামের একজন লোক আছে, ওই বলে লিখিত দেওয়ার দরকার নাই, আপনি ওর কাছ থেকে সিগনেচার নেন। এই বলে অনেকগুলো পেপার আমার কাছ থেকে সিগনেচার নিছে, উপরে কিছু লেখা ছিল না এরকম সিগনেচার নিছে, প্রায় 8-10টা পেপারে সিগনেচার নিছে। এখন এগুলো কিসের সিগনেচার আমি জানি না। ওই সময় উনি যা বলবে আমি কিন্তু তাই করি, উনি যেটা বলবে আমি সেটাই করি। মানে উনি যদি আমারে বলে যে তুই মানে তোর আব্বুরে মেরে ফেল, আমি মেরে ফেলবো, এমন একটা অবস্থা আর কি। কারণ তখন আমার পরিবারের উপর আমার প্রচণ্ড রকমের ঘৃণা। আমার পরিবার কেন আমার সাথে এই কাজটা করলো, কেন তারা আমার এই সম্পর্ক মেনে নিল না? সাবিনার বাবা একজন প্রাক্তন মেম্বার, উনি যদি মানতে পারে তাহলে আমার আব্বার কি এমন ক্ষমতাধর ব্যক্তি আমার আব্বা হয়ে গেছে, আমার আব্বা আমার এই সম্পর্কটাকে মানলো না, আমাকে এইভাবে অপমান করতেছে। মানে আব্বার উপরে তখন আমার খুবই রাগ, এবং রাগ খুব অভিমানগুলো বকে নিয়েই আমি তখন সিগনেচারগুলো করলাম। এবং সিগনেচার শেষ হওয়ার পরে দেন এরপর আমার ভিসা হয়ে গেল, মানে ভিসা হয়েছে আমি বিদেশ চলে যাব। যেদিন আমার ফ্লাইট, এর আগের দিন আমি বিষয়টা আমার আম্মুরে একটু ধারণা দিয়েছি যে আম্মু মানে বিদেশ যাবো এটা বলি নাই, বলছে আমি ঢাকায় মানে চিটং শহরে একটা চাকরি পেয়েছি, আমি চিটং শহরে চলে যাব। আমার আম্মা তখন আমার বলে চিটং কোথায় চাকরি পেয়েছিস, কোন জায়গায় পেয়েছিস, আমাদেরকে না বলে চলে যাবি? আমি বলছি চাকরি পেয়েছি আমি ওখানে চলে যাব। আমার বোন আম্মুরে বলতেছে যে হ্যাঁ ভাইয়া চিটং একটা চাকরি পেয়েছি, ওখানে চলে যাক। তো আমার আব্বা তখন আম্মারে বললো এই বিয়ে শাদি করছে, ঝামেলা টামেলা, আর পড়াশোনা তো এখন আর করে না, তো যেহেতু পড়াশোনা করে না তাহলে যাক ওই বিদেশ গিয়ে থাকলে ভালোই থাকবে, আরে সরি চট্টগ্রাম শহরে গিয়ে চাকরি করলে ভালোই হবে, আমারে 2টা টাকা দিবে, এই বুড়ো বয়স আমার আর কষ্ট করা লাগবে না। তা আব্বা আমার কাছ থেকে বলছে আমি চিটং শহরে যাবো চাকরি করতে, কিন্তু মূলত আমি চলে যাচ্ছি বিদেশে। ডেট হলো এবং সাবিনার আব্বা সাবিনা ওরা আমার এয়ারপোর্ট দিয়ে আসলো, মানে বাড়ি থেকে আমি একাই বেরোইছি, পরে ওরা বাজার থেকে আমাকে গাড়িতে করে এয়ারপোর্টে নামাই দিয়ে আসছে। দেন আমি তখন এয়ারপোর্টে করে সৌদি আরবে চলে গেলাম আলহামদুলিল্লাহ।
এবং যাওয়ার পরে যে কাজটা উনি আমাকে মানে বাংলাদেশ থেকে বলে দিলাম, আমি সেম কাজে পাইছি। এবং বিদেশ যাওয়ার পরে প্রায় 1 সপ্তাহ পরে তখন আমার বোন জানাই দিছে আমার আব্বু আম্মুরে যে ভাইয়া তো বিদেশ গেছে, ভাইয়া বিদেশ চলে গেছে। দেখেন আমি বিদেশ যাওয়ার পরেও আমার আব্বা আম্মা ওভাবে আর আমার সাথে কথা বলে না, তখনও তাদের রাগ। দীর্ঘ প্রায় 1 বছর পরে আমার বোনের মানে এরই মাঝে 6 মাস পরে, আমি সৌদি আরব যাওয়ার 6-7 মাস পরে আমার বোনের বিয়ে হয়। তো আমার বোনের বিয়েতে সাবিনা জোর করে আসে। আমার আব্বা কিন্তু সাবিনার বা সাবিনার পরিবারকে কাউকে দাওয়াত দেয় না, এরপরও তারা জোর জবরদস্তি করে আসে আমার আব্বুর বিয়ে মানে আমার বোনের বিয়েতে। সাবিনা আমার বোনের বিয়েতে আসে। এমন বোনের বিয়েটা হওয়ার পরে মানে আমার বোনের বিয়েতে সাবিনা আসছে, সাবিনার বাবা মা আসছে। অ্যান্ড ওই সময় আমার পরিবার মোটামুটি কিছুটা ঠান্ডা হয়ে গেছে, যেহেতু ও আসছে, আমার আম্মুর সাথে জড়ায়া ধরছে বা এটা ওইটা অনেকটা সফট হয়ে গেছে। এবং এরপরে সাবিনা আমাদের বাড়িতে আসতে যাইতো মানে যাতায়াতের মধ্যে ছিল। এমন করতে করতে আমার বোনের বিয়ের 1 বছরের মাথায় আমার আব্বু মারা যায়। এবং আব্বু মারা যাওয়াতে আমি ভীষণভাবে কষ্ট পাই। আমি যদি আসলে আমার আসার সুযোগ থাকতো আমি কিন্তু চলে আসতাম। তো আব্বু মারা গেল। আব্বু মারা যাওয়ার পরে আমার বোনটারও বিয়ে হয়ে গেল। আমার আম্মু তখন পুরো একা হয়ে গেছে। সাবিনা ওদের বাড়িতেও থাকে, আমাদের বাড়িতেও থাকে। এরকম একটা অবস্থার মধ্যে আমি তখন সাবিনারে বললাম যে তুমি একটা কাজ করো, তুমি গিয়ে আমার আম্মুর কাছে থাকো। এইভাবে তুমি তোমাদের বাড়িতেও থাকতেছো, আমাদের বাড়িতেও থাকতেছো, এইভাবে তো থাকার দরকার নাই, তুমি ডিরেক্টলি গিয়ে আমার আম্মুর সাথে থাকো। ও আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে। এমন করে ও তখন আমার আম্মুর সাথে থাকতে শুরু করে। তো আমি এরই মাঝে প্রায় আপনার 3 বছর কেটে যায়, তিন বছরের মতো কেটে যায়। তো এই 3 বছর আমি টাকা পয়সা যা ইনকাম করছি সবই কিন্তু আমি সাবিনার বাপারে দিছি। আমার মায়ের কিন্তু 1 টাকাও দিই নাই। পরে যখন সব কিছু ঠান্ডা হয়ে গেল, সব কিছু ঠিক হয়ে গেল, আমি তখন আমার আম্মুর একদিন ফোন দিয়ে বললাম যে তুমি একটা অ্যাকাউন্ট করো, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাবো। তা আম্মু বলতেছে যে তুই আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবি, আচ্ছা ঠিক আছে। আম্মু তখন কী করলো, অ্যাকাউন্ট করছে। এই অ্যাকাউন্টে মনে করেন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। এবার আমি আম্মুর অ্যাকাউন্টে টাকা পাঠাইতে আসি, ওমা সাবিনা এবং সাবিনার পরিবার তখন এই বিষয়টা ভালোভাবে নিচ্ছে না। তো প্রথমে ভালো করে নিচ্ছে না, এরপরে আবার মোটামুটি ঠিক হয়ে গেছে, মানে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে গেছে। সাবিনা নিজেই বলে আম্মুর অ্যাকাউন্টে টাকা পাঠাও, বা সমস্যা কি, আম্মুর অ্যাকাউন্টে টাকা পাঠাও, বা আম্মু তো আমারই আম্মু, তোমারই আম্মু, সমস্যা নাই পাঠাও। তা এরকম করে আমি আম্মুর অ্যাকাউন্টে টাকা, এরকম করতে করতে কিছুদিন পরেই সাবিনা হঠাৎ করে আমার বলতেছে, জানো আমার না শরীর ভালো লাগতেছে না, কয়েকটা দিন শরীর জ্বালা পোড়া করছে, শরীরে অনেক সমস্যা হয়েছে, আমি কবিরাজের কাছে গেছি, কবিরাজ কি বলছে তুমি জানো? আমি বলছি কী বলছে? বলে কবিরাজ বলছে তোমার আম্মা একটা জিন দিয়া আমার তাবিজ করছে। আমি বললাম তুমি এটা কি বলো? বলে হ্যাঁ আমার তাবিজ করছে তোমার আম্মু। পরে মানে আমার আম্মুর সাথে তো আগেই জিনিসটা ছিল, আমি জানতাম। এবং সাবিনা যখন আমার বললো যে আম্মু এই জিনিসটা দিয়ে ওরা তাবিজ করছে, আমার এটা সাথে বিশ্বাস হয়ে গেছে। যে আমার আম্মা মনে হয় এখনও মেনে নিতে পারে নাই, এখনও মনে হয় সাবিনারা মানতে পারে নাই। তো এরপরে সাবিনা বলে তোমার আমি কবিরাজের সাথে কথা বলাই দিছি, আমার কবিরাজের সাথে কথা বলাই দিছে। অ্যান্ড কবিরাজও সেম কথা বলে আমার আম্মা তাবিজ করছে ওরে, আমার আম্মা এটা করছে, আমার আম্মা ওইটা করছে। তো এত কিছু হয়ে যাওয়ার পরেও যখন আমার আম্মা এগুলো করতেছে, ভাই আমি না এগুলো মানতে পারতেছি না। একটা সময় আমি আর আমার মার সাথে কথা বলি না, মানে টোটালি আম্মুর সাথে কথা বলা বন্ধ করে দিছি। আমি তখন বাড়িতেও টাকা পাঠাইতাম না, টাকা পাঠিয়ে টুকিটাকি পাঠালে খরচের টাকা মানে হাত খরচের টাকা সাবিনারে দিতাম। সাবিনারে বলতাম যে তুমি আম্মার এটা কিনে দিও, ওইটা কিনে দিও, আর আমি আম্মুর অ্যাকাউন্টে টাকা পাঠাই না। বেশ কয়েকদিন হয়ে গেছে আম্মুর সাথে কথা বলি না, আমার অনেক কষ্ট হইতেছে। কিন্তু আমার বাপ মারা গেছে, আমার বোনটারা অনেক দূরে বিয়ে দিছে আমাদের গ্রাম থেকে, মানে চিটংয়ের বাইরে মিরস্বরে একটা জায়গা আছে, ওই মিরস্বরেতে আমার বোনের বিয়ে দিছি, এত দূরে বিয়ে দিছি। তো এই জন্য আমার বোনও আসতে পারে না, হয়তো বৎসরে 1বার কি 2বার আসে, এছাড়া আমার বোন আর আসতে পারে না। আর আমার বোন আসলেও আমার সাথে কথা বলার সুযোগ পায় না, একদিন বা রাতে থেকে দিনে চলে যায়। আমার বোনরাও আমরা এক বাপের এক ছেলের কাছে বিয়ে দিচ্ছি আর কি, এই জন্য আমার বোনেরও আসা হয় না। যাক, এরকম একটা অবস্থা, নিজের সংসার টংসার আছে। এমন করে আমি আম্মুর সাথে কথা বলি না দীর্ঘ প্রায় মানে আপনার অনেকগুলো মানে বছর হয়ে গেছে আম্মুর সাথে আমার কথা হয় না। এমন করতে করতে একদিন হঠাৎ করে সাবিনা আমারে বলতেছে আমার আম্মা নাকি বাড়ি থেকে চলে গেছে। আমি বললাম কী বল, আম্মু বাড়ি থেকে চলে গেছে? বলে হ্যাঁ, মানে হঠাৎ করে কই জানি চলে গেছে, তোমার আম্মুরে খুঁজে পাই না। তো সাবিনা আমারে বলতো যে আমার আম্মু নাকি এরকম করে কোরআন তালাওয়াত করে রাতের বেলা উঠা মানে পুরুষের কণ্ঠে এটা ওইটা আমাকে বলতো। তো আমি ভাবলাম যে আম্মুর মনে ওই সমস্যাটা আবার দেখা দিছে, এবং সমস্যা দেখা দেওয়ার কারণে আম্মু তখন চলে গেছে, মানে বাড়ি থেকে বাইরে চলে গেছে। আম্মু নাই, আম্মুকে আর খুঁজেই পাওয়া যায় না, মানে এরকম একটা অবস্থা। তো আম্মু চলে গেছে, আমি আবার এরই মাঝে আবার 5 বছর কেটেছে, আমি তখন দেশে আসি। দেশে আসার পরে আমি সন্তান হওয়ার জন্য চেষ্টা করি, আমার সন্তান হয় না। কেন হয় না এটা আল্লাহ ভালো জানে, আল্লাহ সন্তান দেয় না। দীর্ঘ 5 বছর পরে আসি। আমি বাড়িতে আসারও প্রায় 3-4 বছর আগে আম্মু মানে কই জানি চলে গেছে, আম্মুর কোনো খবর পাইলাম না, মানে আম্মুর কোনো খোঁজ খবর না, আম্মু কোথায় চলে গেছে। অনেক লোকের জিজ্ঞেস করলাম যে আমার আম্মুকে খুঁজে পাওয়া গেছে কিনা, বা আম্মু কোথায় আছে, কেউ আমার আম্মুর সন্ধান দিতে পারে না যে আমার আম্মু কোথায় গেছে। তো
তো আমি পুনরায় আবারও সৌদি আরবে ব্যাক করলাম, না আমার তো সন্তানাদি হইতেছে না। এবং সৌদি আরবে ব্যাক করার পরে আমি বাড়িতে আসার পরে রাকিব নামের একটা ছেলে মানে আমাদের এলাকাতেও ব্যবসা করে, মানে ওর নানার বাড়ি আর কি, আমাদের পার্শ্ববর্তী বাড়ি ও নানার বাড়ি, ওই নানার বাড়ি থেকে ও আমাদের এলাকাতে ব্যবসা বাণিজ্য করে, মানে দোকানপাট আছে, মোবাইলের দোকান, এটা ওইটার দোকান আছে, ব্যবসা করে। ওই ছেলেটার সাথে আমার বউয়ের একটা ভালো সম্পর্ক দেখছি, মানে সাবিনার। মানে আমি তো ওই ছেলের মাধ্যমে টাকা টুকা বাড়িতে পাঠাইতাম, এমনি ছেলেটা আমাদের বাড়িতে বেশি বেশি আসতো। তো আমার ভিতরে কেন জানি মনে হলো যে এই ছেলেটা আমার পরিবারের কাছে এতবার কেন আসবে বা এটা ওইটা। এবং গ্রামের বিভিন্ন মানুষের কাছে আমি অনেক উল্টাপাল্টা কথা শুনতেছি, মানে ওর নামে অনেক উল্টাপাল্টা কথা শুনি যে অনেকে এইটা বলে ও এটা বলে। এরপর আমি কোনো কিছু সন্দেহ করতাম না, মানে কোনো কিছু মানতাম না। এরকম করে আমি এবার আমি 8 বছর পরে, মানে প্রথমে 5 বছর, এরপরে 3 বছর, 3 বছর পরে আমি আবারও দেশে আসি। দেশে আসার পরে একইভাবে মানে ওই ছেলেটার সাথে ওর উঠা বসা আমার কাছে জিনিসটা ভালো লাগে না। এবার দেশে আসার পর অনেকে আমার কাছে অনেক বাজে কথা বলে যে ওই ছেলের সাথে তোর বউর সম্পর্ক আছে, এটা ওইটা। পরে আমি 8 বছর পরে দেশে এসে, যেহেতু আমার মাও নাই, মারেও পাই নাই, এবং আমার কোনো কিছু পাওয়া যাচ্ছে না, মা তো নাই, বাবাও মারা গেল, তো আমি বিদেশ করে লাভটা কি? আমি তখন ভাবলাম যে আমি আর বিদেশে যাব না, আমি দেশেই থাকবো। এর মাঝে কিন্তু আমি অনেক সব টাকায় প্রায় সাবিনার বাবারই দিতাম, সাবিনারই দিতাম, ওরাই তো আমার গার্ডিয়ান ছিল, আমার তো আর কেউ নেই। এবং কিছু টাকা আমি নিজের কাছেও রাখি, আমি নিজের কাছে অনেকগুলো টাকা রাখি। দেন এমন করে চলতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর বিদেশ যাব না 8 বছর পরে। না, সাবিনা এবার রাগারাগি শুরু করছে, বিদেশ যাবা না মানে কেন যাবা না, দেশে কি করবা, বৈশা থাকবা নাকি, এইটা ওইটা। ওর ছোট 2টা ভাই আছে, এই 2টা, একটা ভাইরে আমি ইটালি পাঠাইছি, আরেকটা ভাইরে আমি সৌদি আরব নিয়ে গেছি, মানে আমার কাছে নিয়ে গেছি। আমি 1 টাকাও কিন্তু নেই ওর, মানে যে ওর ছোট যে ভাইটা আছে যার আমি ইতালি পাঠাইছি, আমার ওই সময়ে প্রায় আপনার 14 লাখ টাকার মতো খরচ হয়েছে। আমি 1 টাকা ওদের কাছ থেকে নিয়ে নেই, পুরো টাকাটা আমি দিয়ে পাঠাইছি। এবং ওর ছোটো ভাই যে সৌদি আরবে নিয়েছে, ওরে নিতে আমার 5-6 লাখ টাকা খরচ হয়েছে, বাট ওই টাকা আমি ওদের কাছ থেকে নিয়ে নেই, আমি নিজে নিয়ে আসছি। পরে এরকম কথাগুলো শুনতেছি আমি। এবার 10 বছর পরে আমি আবারও গেলাম, টোটাল 10 বছর। এবার যাওয়ার পরে আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর হুকুমে আমার ঘরে মানে ও এবার মানে বাচ্চা কনসেপ্ট করছে। এবং আমি এবার মানে 2 বছর পর আমাকে বারবার বলতেছে তুমি দেশে আসো, মানে আমাকে দেশে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। পরে আমি দেশে গেলাম, এবং গেলাম পরে আমি শুনতেছি এরকম একটা সুসংবাদ যে ওর মানে বেবি কনসেপ্ট করছেন। তা আলহামদুলিল্লাহ, যাক। আমি আর কিছু মনে করলাম না ভাই। এরকম দেশে থাকতে পরে আমি আবারও 2 মাস থেকে আবার চলে আসছি বিদেশে। এবং বিদেশে আসার পরে ওর কিছুদিন পরে বাচ্চাটা হয়ে গেছে। এবং বাচ্চাটা হয়ে যাওয়ার পরে বাড়িতে তো অনেকের সাথে কথা বলি দেশে, অনেকে বলতেছে যে কী রে, এত কম সময়ের ভিতরে বাচ্চা হয়ে গেল, কেমনে হইলো? তুই বাড়িতে আসার পরে শুনলি বেবি কনসেপ্ট করছে, এরপরে 3-4 মাসের মধ্যে বাচ্চা কীভাবে হয়ে যায়? অনেকে অনেক কথাবার্তা বলতো। যাক, আমি এগুলো শুনতাম না। আমি টানা আরও 2 বছর সৌদি আরবে ছিলাম। আরও 2 বছর থেকে এবার আমি দেশে গেলাম, এবং দেশে যাওয়ার পরে মানে আমার মেয়ে তো অনেকেই বলে, মানে আমার করে আসলে মেয়ে কান্না করে। আমরা তো একই ঘরে থাকি, ধরেন মানে অনেক সময় ওই যে যার কথা বললাম, রাকিবের কথা বললাম, রাকিব যদি আমার মেয়ের কোলে নেয়, আমার মেয়ে কান্নাকাটি করে না। মানে রাকিবের কোলে আমার মেয়ে অনেক ভালো, কান্নাকাটি করে না, ভীষণ ভালো। কিন্তু আমার কোলে আসলে আমার মেয়েটা কান্না করে, এরকম একটা অবস্থা। আমার কোলে আসলেই কান্না করে। তা কান্নাটা কেন করে আমি না বুঝতে পারি না। তা গ্রামের অনেকেই বলে এটা নাকি রাকিবের মেয়ে। আর আরেকটা কথা কি জানেন ভাই, চেহারাটা অনেকটা রাকিবের মতো হয়েছে। এই নিয়ে মনে করেন আমার বউর সাথে আমার ঝগড়া, যে না এটা রাকিবের মেয়ে, আমি বলি রাকিবের মেয়ে, ও বলে এগুলো কী বলো, এটা ওইটা। এই ঝগড়াঝাটি করতে করতে একদিন ভাই হঠাৎ করে মানে দুজনের মাঝে কথা কাটাকাটি হয়েছে। ও কী করছে, আমাকে জুতো নিয়ে আসছে মারার জন্য, যে আমি বারবার ওকে কেন বলি এটা রাকিবের মেয়ে। তো জুতো নিয়ে মারার জন্য আসছে, মেয়েটা তখন টান দিয়ে করে নিচ্ছে। করে নিয়ে বললাম যে যদি এটা আমার মেয়ে হয়ে থাকে তাহলে আমি এটা ডিএনএ টেস্ট করবো, আমি বাচ্চা ডিএনএ করবো। এইটা বললে ভাই আমি তখন মেয়েটারে নিলাম, নিয়ে ডিএনএ করার জন্য রওনা দিছে। এমন সময় ওর বাবার সামনে এবং আইসা আমার কলার চেপে ধরছে, ধৈরে আমার বলে ছোটো লোকের বাচ্চা, তুই আমার মেয়ের মানে আমার নাতিনরে তুই ডিএনএ করাবি? কি ডিএনএ করাবি তুই? আমি বলো আমি ডিএনএ টেস্ট করাবি, এটা আমার মেয়ে কিনা। এই তুই কিসের ডিএনএ করাবি রে? মানে আমার এমন মারছে ভাই, মারার মতো না। মারছে ভাই, আমাকে বাড়ি থেকে বেরই করে দিছে, যে তুই বাড়ি থেকে বেরো। পরে বের করে দেওয়ার পরে আমি আমাদের বাড়ির এক দাদির বাড়িতে রাতেরবেলায় ঘুমাইছি। যেই দাদির বাড়িতে রাতেরবেলায় ঘুমাইছি, ওই দাদির মুখ থেকে আমি শুনতে পাইছি আমার মায়েরে এই আপনার সাবিনা অনেক কষ্ট দিছে, মানে এত কষ্ট দিছে বলার মতো না। মানে আমার আম্মার উপরে, মানে আমার আম্মাকে মানে গোবর, আপনার যে গোবর বলে, গোবর আমার আম্মার মানে মুখ খুলে নাকি আমার আম্মার মুখের মধ্যে গোবর ঢুকিয়ে দিছে। সাবিনার বাবা নাকি আমার আম্মাকে বেশ কয়েকবার মারছে, এবং আমার আম্মুর সাথে খারাপ কাজ করার জন্য নাকি চেষ্টা করছে। এরকম কথাগুলো শুনছি আমাদের পাশের রোডের এক দাদির মুখে, এবং শোনার পরে এত কষ্ট লাগছে। এবং সকালবেলায় ভাই শুনলাম যে সাবিনা ওর বাবা চলে গেছে কোর্টে, আমার নাকি ডিভোর্স দিয়ে দিবে।
আমাকে ডিভোর্স করে দিবে। তা আমার তো ভাই আজকে 14 বছরের 12-13 বছরের টাকা সবই ওর বাবার কাছে। আমি গ্রামের মানুষের কাছে যাই যে ওর বাবার আমি টাকা দিছি, আমার টাকা দেয় না, এই সেই। গ্রামের মানুষকেও আমার কোনো কথা শোনে না। এর কয়েকদিন পরেই বোলডুজার এনে মানে আপনার মেশিনের আমাদের বাড়িগুলো ভেঙে দিতেছে। আর বাড়িগুলো যখন ভেঙে দিতেছে আমি তখন বললাম আমার বাড়ি কেন ভাঙতেছে? পরে ওর বাবা বলে আমাদের বাড়ি নাকি আমার নাই, বাড়ি নাকি আমি ওর বাবারই লিখে দিছি। তো আমি বললাম এটা কি? পরে জানতে পারি, আমি দলিলপত্র উল্টে জানতে পারি আমি যখন সৌদি আরবে যাই, আজ থেকে বহু বছর পরে 10 বছরও আগে আমি যে সৌদি আরবে যাই, আমি যে অনেকগুলো পেপারে সিগনেচার করছিলাম। মূলত আমি সিগনেচারগুলো করছিলাম যে আমার বাবার যে সম্পত্তি আছে, আমার যে সম্পত্তি আছে ওই সম্পত্তি আমি সব সাবিনার বাবার নামে লিখে দিছি, এরকম সিগনেচার করছি। এবার গ্রামের মানুষকে ডেকে উনি উল্টা দরবার ডাকছে যে আমি ওনার মেয়ের গায়ে হাত তুলি, ওনার মেয়ের রাকিব নিয়ে সন্দেহ করে ওনার মেয়ের বাচ্চার আমি ডিএনএ টেস্ট করার জন্য নিয়ে যাচ্ছিলাম। মানে এমনভাবে উনি তখন গ্রামের মানুষকে বলি পুরো গ্রামবাসীর কাছে আমাকে কালার করে দিছে। গ্রামের কোনো মানুষ আর আমার কথা শুনতেই পারে না। একটা পর্যায়ে উনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাপের ভিটা থেকে আমাকে বের করে দিছে। বের করে দেওয়ার পরে আমি তখন কার কাছে যাব, মানে কোথাও যাই না, একটা মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে যাই, নামাজ পড়ি, ওখানে বসে কান্নাকাটি করি, আল্লাহরে ডাকি যে আল্লাহ এটা আমার সাথে কী হইলো, আমি তো মানে কী করলাম, আল্লাহ এটা আমার সাথে কেন হইলো, আমি ওখানে বসে কান্নাকাটি করি। একদিন ভাই তাহাজ্জুদের নামাজ পড়ি, মানে তাহাজ্জুদের নামাজ পড়বো আর কি সকালবেলা, মানে এরকম একটা আমি তাহাজ্জুদ পড়ছি, তাহাজ্জুদ পড়ার পরে আমি তখন একটু মানে তন্দ্রায় গেছি, মানে চোখটা একটু বন্ধ করছি। হঠাৎ করে নামাজকে এত বছর পর আমার স্বপ্নে দেখতেছি, আমার স্বপ্নে দেখতেছি আম্মা আমার স্বপ্নে আসছে এসে আমার, আমি মসজিদে কিন্তু শুইতাম, মানে মসজিদে খাইতাম, মসজিদেই ঘুমাইতাম, হুজুরের সাথে খাইতাম, ওইখানে ঘুমাইতাম, ওইখানেই থাকতাম, কারণ আমার তো ঘর বাড়ি ছিল না, গ্রাম থেকে আমাকে বের করে দিছে। আমার ওই মসজিদটা গ্রামের পাশে একটা বাজারের মধ্যে মসজিদটা, ওই বাজারের মসজিদে থাকতাম। পরে আম্মা আমাকে স্বপ্নে দেখাইতেছে যে আমি অমুক জায়গায় আছি, আমাকে অনেকগুলো মানুষ বিরক্ত করে, তুই যদি পারস মানুষগুলোর একটু দৌড়ে দে। মানে মানুষগুলো আমাকে বিরক্ত করতেছে, অনেকগুলো মানুষ এসে আমাকে বিরক্ত করে, মানুষগুলোকে একটু তাড়ায় দেয়, আমার অনেক ডিস্টার্ব করে, আমি অমুক জায়গায় আছি, মা একটা ঠিকানা আমাকে দেয়। এবং ওই আম্মুকে স্বপ্ন দেখার পরেই তখন ফজরে আজান দেয়, আজান দেওয়ার পর আমি তখন ফজরের নামাজ পড়ে হুজুরের সাথে পড়ে আমি হুজুরের সাথে বসে বললাম যে হুজুর এই ঘটনা আমি এরকম একটা স্বপ্ন দেখছি। হুজুর আমার বলে কি বলেন? আমি বলে জি। বলে আপনার ঠিকানাটা মনে আছে? বলে যেমন পুরো ঠিকানাটা মনে আছে। এরকমভাবে কীভাবে যেতে হয় আম্মু এটাও বলছে। মানে আমি স্বপ্নে আম্মুরে জিজ্ঞেস করলাম যে আম্মু ওই জায়গায় আমি কীভাবে যাব? আম্মু আমাকে বলে দিছে তুই এইভাবে আসলে আমাকে তুই পাবি, আমি এই জায়গায় আছি। পরে হুজুর আমারে বলতেছে যদি এভাবেই বলে থাকে তাহলে আপনি যান। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমি ওই ঠিকানা অনুযায়ী গেলাম, যে ঠিকানা আমারে দিল, মানে চট্টগ্রাম শহরের মধ্যে ঠিকানাটা, মানে আমার আম্মুর স্বপ্নে যে ঠিকানার কথা বললো আমি একাই গেছি। পরের দিন সকালবেলা আমি ওইখানে যেতে যেতে প্রায় আপনার বিকেল 2টা বেজে গেছে, মানে 2টা-2:30টার মতো বেজে গেছে আর কি। আমি তো ওখানে গিয়ে পৌঁছাইলাম। ওইখানে যাওয়ার পরে যে ঠিকানাটা আম্মু আমাকে দিল, একটা বট গাছের কথা বললো, বট গাছের নিচে আম্মু থাকে এরকম। ওই বট গাছের নিচে যাই দেখে যে আমি একটা মাজার, বিবির মাজার নামে পরিচিত একটা মাজার। তো আমি মানে চিন্তা করলাম যে বিবির মাজার, মানে এটা কার মাজার? তো এখানে অনেকেই বলে, মানে যারা আছে মাজার, অনেকেই মাজারের উপাসনা করে, মাজারে বসে থাকে, এবং সবাই বলে যে এখানে নাকি একজন গরম বিবি আছে, অ্যান্ড ওই গরম বিবি নাকি মানে এখানে থাকে, তিনি নাকি আজকে 14 বছর কবরে জীবিত, 12-14 বছর কবরে জীবিত, এবং তিনি কবরে বসে নাকি জিকির করে, মানে জিকির আজকার করে কবরের মধ্যে, এটা নাকি তারা সবাই শোনে, গভীর রাতে উনি জিকির করে, এটা সবাই শোনে। এখানে এটা বলে ওরা এখানে একটা মাজার তৈরি করে ফেলছে, চান্দা উঠায়, টাকা উঠে, এবং এই মাজারে এমন একটা অবস্থা যে তারা গাঞ্জা টানে, এটা ওইটা। তো পরে আমি বললাম যে মহিলাটাকে, এবার আমি কি করলাম, এইটা দেখার পর আমি সাথে সাথে আবারও মসজিদে আসছি, এবং আমার মসজিদে এসে হুজুরে বললাম যে হুজুরে এই ঘটনা। হুজুর আমারে বলে যে আপনি আগে আপনার আম্মার কোনো ছবি আছে? আমি বলে আসতে, বলে আপনার আমার ছবি নেন। তা আমি তখন আমাদের ঘর থেকে আমার আম্মুর কিছু ছবি আছে, আমি ছবিগুলো নিলাম, নেওয়ার পরে হুজুর আমার নিয়ে রওনা দিছে। এরপরে এই ঘটনাটার পরে আমাদের মসজিদের ইমাম তিনি আমাকে নিয়ে রওনা দিল, এবং রওনা দেওয়ার পরে আমরা ওইখানে গেছি, ওই জায়গায় গেছি। ওই জায়গায় যাওয়ার পরে তখন ওই জায়গায় যারা প্রবীণ লোক, মানে পুরনো লোক যারা, তাদেরকে তখন ছবিটা দেখাইছি যে এই মহিলাটা কি। পরে ওনাদের কাছেই শুনতাম যে একটা মহিলা এখানে আসতো, এবং এসে তিনি মানে অনেক মানুষকে, ধরেন এদিক দিয়ে কোনো মানুষ বাজারে যাইতেছে, তারে বলতেছে যে তুই যে বাজারে যাচ্ছিস তোর তো কাজ হবে না, তুই যেই কাজে যাচ্ছিস ওই কাজে হবে না। তো আসলে মানুষটা বাজারে গেলে কাজটা হইতো না। অথবা কেউ যাইতেছে বলে যে কিরে, মানে অনেকে টাকা হারাই ফেলে হাঁটতেছে, বলে কিরে তুই কি টাকা হারাইছিস? আবার অনেকেই ধরেন একটা রোগে ভুগতেছে, বলে কিরে তুই কি এই রোগে আসিস? মানে মানুষ দেখলে মানুষের কথা মানে মানুষের মনের কথা বলতে পারতো, যে মানুষের মনের ভিতরে কি চলে, এরকমভাবে কয়েকদিন থাকতো। এবং একটা সময় সবাই মহিলাকে পীর মানতে শুরু করতো, মানে পীর বিবি মানতে শুরু করতো।
ওনারে অনেক ভক্তি করতে, এবং একটা সময় উনি মারা যায়। মারা গেলে ওই বট গাছের নিচে ওনাকে দাফন করা হয়। এবং দাফনের পরেও নাকি উনি মাঝে মাঝে রাতের বেলায় কবরের মধ্যে জিকির করতো, একজন পুরুষের কণ্ঠে উনি কবরে জিকির করতো। এটা সবাই শুনতো, মানে গ্রামের যারা আছে সবাই শুনতো, এবং একটা পর্যায়ে তারা এটারে মাজার হিসাবে করে এবং মাজার হিসাবে ভক্তি করে। তো আমি তখন ছবিটা দেখাইলাম যে আপনারা দেখেন তো এই ছবিটা কিনা। তো যারা ওই সময়কার মানুষ 12-14 বছর আগে, তারা বলে যে হ্যাঁ এই মহিলাটাই তো, এই মহিলাটা এখানে থাকতো, এই মহিলাটা এই জায়গায় থাকতো, এই মহিলাটা জিকির করতো, এইটাই মহিলা, এই মহিলাই। ছবি দেখানোর পর সবাই চিনছে যে হ্যাঁ এটাই মহিলা। পরে আমি জানতে পারি যে তাহলে তো এটা আমার মা। পরে আমি সবাইকে বললাম যে দেখেন আমার মা এমনি এমনি আমাকে স্বপ্নে দেখাইছে যে উনি আসলে এখানে খুব কষ্টে আছে, তারা আপনারা অনেকে ওনাকে বিরক্ত করেন, তো উনি এই বিরক্তটা নিতে পারতেছেন, আমাকে স্বপ্নে দেখাইছে, আমি এই জন্যই আসছি। পরে না এখান থেকে কেউ যাবে না, যারা এখানকার মাজারের যারা, মানে মাজার মানেই তো ধান্দা, মানে বেশিরভাগ মাজারই তো এটাই করে, মানে অনেকে এটা নিয়ে ধান্দা করে, অনেকে ছাগল দেয়, গরু দেয়, মাজারের নামে নিয়ত করে। এখন যারা মাজারের খাদেম আছে, মানে খাদেম বলতে ভণ্ড যারা আছে, ওরা তখন মনে করেন এই জিনিসগুলো খায়, এই জন্য তারা এটা ভাঙবে না। পরে আমি সেই এলাকার যারা গণ্যমান্য লোকজন ছিল, ব্যক্তিবর্গ ছিল, তাদের সবাইকে জানাইলাম যে দেখেন এই ঘটনা, এইটা হইতেছে। পরে সবাই আমাকে সাপোর্ট করছে, ওই গ্রামের সবাই। এবং গ্রামের সবাই সাপোর্ট করার পরে যেহেতু আমি আমার আম্মার অনেকগুলো ছবি দেখাইছি, আমার সাথে ছবি দেখাইছি, তখন তারা বিশ্বাস করছে যে হ্যাঁ এটা আসলে আমার আম্মা। দেন একটা পর্যায়ে সবাই আমার সাপোর্ট নিয়ে মাজারটা ভেঙে দিল, মানে মাজারটা ভেঙে একটা নর্মাল কবর যেরকম হয় না, একটা নর্মাল কবরের মতো করে একটা নর্মাল কবর এটা তখন বানাই দিল, সেটা নর্মাল কবর হয়ে গেছে। এবং এরপরে আমার আম্মুর যখন এই নর্মাল কবরটা হয়ে যায়, পরে আমি মাঝে মাঝে আমার আম্মুর কবরের কাছে আসতাম, আম্মুর কবর জিয়ারাত করতাম, এবং এই জায়গা মানে এই জায়গাটার মধ্যে আমি থাকতাম। এমন করতে করতে ওই গ্রামেরই একটা মেয়ে, সালমা নামের একটা মেয়ে, ওই গ্রামেরই, ওই মেয়েটাকে তখন গ্রামবাসী মিলিয়ে বা ওইখানে থাকা অবস্থায় আমাদের হুজুর যখন আমার ঘটনাটা সবাইকে বলছে, তো সালমা নামের একটা মেয়ে, ওনার বিয়ে হয়েছে, উনি খুব ভালো ধর্মীয় একজন নারী, তো ওনার বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, পরে ওই মহিলাটাকে আমি বিয়ে করি। এবং বিয়ে করার পরে আমার আম্মার যেখানে কবরস্থানের পাশে একজনের জমি আছে, ওনার কাছ থেকে জমি কিনে আমি বাড়ি বানাই, এবং বাড়ি বানাই আমি আমার ওয়াইফকে নিয়ে এখানেই থাকি। তো আমার ওয়াইফের ঘরে একটা কন্যা সন্তান আছে, আমার মেয়েটা হয়েছে আজকে 8 দিন হয়েছে আমার মেয়েটা। এবং এই মেয়েটা হয়েছে আমি আপনার জন্য, আপনাকে আমি মানে আপনার গল্পগুলো শুনি, সেখান থেকে আমি আমার ওয়াইফকে আমি এই জিনিসগুলো বলছি। আমি না, মূলত আমার ওয়াইফ আপনার গল্পগুলো শুনতো, ওর যখন বাবুটা পেটে ছিল ও ঘরেই থাকতো, সারাক্ষণ আপনার গল্প শুনতো। তো বাবুটা হওয়ার পরে আমারে বললো যে তুমি আপন ভাইকে তোমার গল্পটা বলো, তোমার গল্পটা অনেক সুন্দর। তো এই জন্য আমি আর আমার ওয়াইফ মিলে আপনাকে এই গল্পটা বললাম। যদি পারেন আমার গল্প আপনি রেকর্ড করবেন, এবং আপনার মুখে আমাদের গল্পটা শুনলে আমরা অনেক খুশি হব। এখন আমি আমার মায়ের কবরের কাছেই থাকি, আমি মাঝে মাঝে মায়ের কবরে যাই, জিয়ারাত করি, কিন্তু আমি আর আমার মাকে আর কখনো স্বপ্নে দেখি নাই। বাট আমাকে এই জিনিসটা অবাক করেছে কীভাবে মা আমাকে এখানে ডেকে আনছে। তবে আরেকটা সত্যি কথা আপনাকে বলি ভাই, অনেকেই বলে রাতের বেলায় আমার মা নাকি কবরে জিকির করতে, এটা গ্রামবাসী অনেকেই শুনতো, জানতো, কিন্তু আমি আজকে অনেক বছর আমার আম্মুর কবরের কাছে আসছি, কিন্তু আমি কখনোই রাতের বেলায় আমি আমার আম্মুর কণ্ঠে কোনো জিকির শুনি নাই, বা কোনো পুরুষের কণ্ঠে আমার আম্মুর কবর থেকে জিকিরের শব্দ আসতে শুনি নাই। কিন্তু গ্রামের অনেকেই বলছে আমার আম্মু মারা যাওয়ার পরেই নাকি অনেক দিন পর্যন্ত এটা শোনা যেত যে একজন হুজুর বা আপনার একজন পুরুষের কণ্ঠে এখানে কবরের ভিতর থেকে জিকিরের শব্দ আসতো। এটা আল্লাহ ভালো জানে এটা কীভাবে সম্ভব বা কেন হয়েছিল। তো আমার গল্পটা কেমন লেগেছে আপন ভাই আপনি বলবেন, এবং আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে জান্নাত নসিব করে। আর আমার সাবিনার সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি, আমি পরে জানতে পারছি সাবিনার অন্য কোথাও বিয়ে হয়ে যায়, এবং আমাদের যে জায়গায় সম্পত্তিগুলো আছে সবই সাবিনা দখল করে। তো আজ আমি বেঁচে আছি একটা কারণে, সেটা হচ্ছে আমি সাবিনাকে 14 বছরে সব টাকা দিই নাই, সাবিনার বাবারেও কিছু টাকা দিয়েছি, এবং কিছু টাকা আমি আমার কাছে রেখেছি। আর আমার কাছে থাকার কারণেই সাবিনা আঘাত দেওয়ার পরও আমি আরেকটা বিয়ে করে সংসার করতে পারছি। যদি আমি সব টাকা সাবিনার বাবাকে দিয়ে দিতাম তাহলে হয়তো আজকে আমার ভিক্ষা করা লাগতো। আপন ভাই আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে দীর্ঘায়িত দান করুক, আপনি ভালো থাকবেন, এবং এরকম করে মানুষের বাস্তব জীবনের গল্পগুলো আমাদের মাঝে তুলে ধরবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই ইউসুফের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ ব্যক্তিগতভাবে আমি বলি, গল্পটা আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে, এবং এই টাইপের গল্পগুলো রেকর্ড করতে আমার ভিতরে কেমন যেন আমি একটা উদ্দীপনা পাই। যদি ওনার গল্পটা অনেক বড় ছিল, আমি বিভিন্ন জায়গায় গল্প কাট করে আপনাদেরকে শুনিয়েছি, সেখানে যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় এখানে বলে রাখি ভাই, সত্যি বিশ্বাস করেন আমার অবাক লেগেছে যে কিভাবে মারা যাওয়ারও 14 বছর পরে এই সন্তানকে উনি কবরের কাছে ডেকে নিছে,
এবং ডেকে নিয়ে বলল যে উনি যাওয়ার পরে, ইউসুফ ভাই যাওয়ার পরে যেটা দেখলো, ওই কবরে মানুষ গাঞ্জা খাচ্ছে, নেশা করতেছে, উলঙ্গ নারীরা নাচতেছে, বা বিভিন্ন ধরনের মানে যেটা বিভিন্ন ধরনের মাজারগুলোতে হয় এগুলো হইতেছে। এবং একটা পর্যায়ে উনি মাজারটাকে, গ্রামবাসীর সহযোগিতা মাজারটা ভাঙতে সক্ষম হয়। এবং কিভাবে তার মা এত দূরে চলে যায়, কে তার মাকে নিয়ে যায়, এবং সেখানে নাকি, আমি এই কথাগুলোও বলি নাই, দেখেন গল্পের অনেক কিছুই মিসিং হয়ে যায়। ভাই একটা মানুষের গল্প তো আমি ধরেন 2-1বার পড়িয়ে রেকর্ড করি, তো এখানে অনেক কিছু কিন্তু মিস হয়ে যায়। এটা আপনারা আসলে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনেকেই বলে যে আপন আপনার এই উচ্চারণ হয় না, ওই উচ্চারণ হয় না। ভাই একটা মানুষ আমি যখন রেকর্ডটা করি টানা 1 ঘন্টা কথা বলি, এবং ওই 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট যখন টানা কথা বলি, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো ভাষা চেঞ্জ হতেই পারে, বা একটু একটু হতেই পারে। এটা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনিও যখন টানা 1 ঘন্টা কথা বলবেন, আধা ঘন্টা কথা বলবেন, অনেক কথা কিন্তু আপনার মিসিং হয়ে যাবে। তো এটা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, ক্ষমার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে দেখতে হবে। তো এখানে কিন্তু এরকমও ছিল, গ্রামবাসীরা যেটা বলছে ইউসুফ ভাইকে, যে তার মাকে কেউ খাওয়াইতো না, এবং সবাই দেখতো যে উনি বেরপুট খাবার খাচ্ছে, কখনো ফল খাচ্ছে, কখনো মাংস খাচ্ছে, এই খাবারগুলো তাকে কে দিত, এটাও গ্রামবাসীর মনে প্রশ্ন ছিল। এবং সেখান থেকে গ্রামের মানুষ তাকে ভক্তি করতে শুরু করে। সেখান থেকে তিনি গরম বিবি নামে, বা আপনার বিবি নামে পরিচিত সেই এলাকাতে বা সেই মাজারে। তো আল্লাহর তরফ থেকে হয়তো তিনি কোনো না কোনো কিছু পেয়েছে, বা তার সাথে কিছু না কিছু ছিল, যেটার জন্য উনি শেষ বয়সে পর্যন্ত ওইটার সহযোগিতায় খাওয়া দাওয়া করে উনি কবর দেশে গিয়েছে। এবং নিতান্তই আল্লাহ ওনাকে কবরে ভালো রেখেছে আমি আশা করি, এবং আমি ভাবি ইউসুফ ভাই অনেক প্রতারিত হওয়ার পরে উনি এখন ওনার বউ সালমাকে নিয়ে সুখে আছে, ভালো আছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে ইউসুফ ভাই সব টাকা তার শ্বশুর শাশুড়িকে দিয়ে দেয়নি, সাবিনাকে দেয়নি। যারা প্রবাসী আছেন তারা অন্তত এই গল্পটা থেকে এইটা শিক্ষা নেন যে কিছু টাকা আপনার স্যালারি নাই বলে রেখে দেন। আপনার স্যালারি 10 টাকা, মাস শেষে চিন্তা করবেন যে স্যালারি আপনার 8 টাকা, 2 টাকা নাই মনে করে কোথাও রেখে দেবেন। ওই 2 টাকা আছে বলেই কিন্তু আজকে ইউসুফ ভাই সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।